আল্লাহ গো! বলেই পাগলের মতো দৌড়ে আসলেন কুহুর দিকে। কুহু দুটো সিঁড়ি পড়ে একদম মাটিতে এসে পড়ল। পেটে খেলো শেষবারের মতো আরেকটা চাপ। শামীমা পাগলের মতো দৌড়ে কুহুকে এসে ধরলেন। কুহুর চিৎকারে কবিতা থেকে শুরু করে পুরো বিল্ডিং এ সবাই বেরিয়ে এসেছে। কুহু অসম্ভব যন্ত্রণায় পেটে হাত চেপে গলা ফাটিয়ে চেঁচিয়ে যাচ্ছে। শামীমা কুহুকে চেপে ধরে ভয় পেয়ে কেঁদে উঠলেন। কুহু, মা, তুই তুই কবিতা নিজেও মূর্ছা যাওয়ার পথে। শামীমা কুহুকে ধরতে গেলেই দেখলেন তার হাতে রক্ত। সাথে সাথে কুহুর শরীরের দিকে তাকালেন উনি। রক্তে ভেসে যাচ্ছে কুহুর সাদা শাড়ি। শামীমা ফ্যাল করে রক্ত দেখে কবিতার দিকে তাকালেন। কবিতা তো রীতিমতো রক্ত দেখেই ঢলে পড়লেন। কুহু পেটে হাত রেখে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে পাগলের মতো চেঁচিয়ে যাচ্ছে বারবার। আম্মু, আমার বাচ্চা বাঁচাও প্লিজ। ওর ওর বাবা ওকে দেখে। আমার বাচ্চা, আমার বাচ্চা। অতিরিক্ত ব্যথায় কুহু জ্ঞান হারিয়ে শামীমার হাতে ঢলে পড়ল। একসময় বাড়িতে পুরুষ মানুষ কেউই নেই। তৎক্ষণাৎ সাথে সাথে ড্রাইভার এসে কুহুকে কোলে নিয়ে গাড়িতে তুলল। তারপর প্রচণ্ড স্পিডে গাড়ি চালিয়ে হাসপাতালের উদ্দেশ্যে ছুটল। সবার মাথায় তখন একটা কথাই ঘুরছে, কুহু প্রেগনেন্ট ছিল। কাব্য কুহু বাবা মা হতে যাচ্ছিল প্রথমবারের মতো। সিদ্দিক বাড়িতে আলো করে উত্তরাধিকার আসতে যাচ্ছিল। কিন্তু স্কয়ার হাসপাতাল, ঢাকা, বিকেল 4টা। হাসপাতালের কেবিনে কুহুকে ডক্টর পরীক্ষা করছেন। একটু পরপর নার্স কি যেন যন্ত্রপাতি নিয়ে ভেতরে ঢুকছে। কবিতা, সাদাত দুজনার অবস্থায় মেয়ের এসব দেখে শোচনীয়। কবিতা কাঁদতে কাঁদতে সাদাতের কাঁধে মাথা রেখে ফুপাচ্ছেন। সাদাতের চোখ রক্তিম। একদিকে স্ত্রী পাগল হয়ে যাচ্ছেন, অন্যদিকে মেয়ের বাচ্চা দুটো ডক্টরের হাতে কাটাছেঁড়া খাচ্ছে। উনি পুরুষ মানুষ, তাই হয়তো কেউ ওনার ভেতরে বয়ে চলা তাণ্ডব বুঝতে পারছে না। কেবিনের বাইরে শামীমা বেঞ্চে বসে আছেন। স্নিগ্ধ কায়া একপাশে চুপচাপ দাঁড়িয়েছে। কাব্যকে ইতিমধ্যে কমপক্ষে শখানে কল করা হয়েছে। কাব্য সম্ভবত প্লেনে কল ঢুকেনি ওর ফোনে। স্নিগ্ধ শেষ পর্যন্ত মেসেজ করলো, ভাই, ওয়ার ইন হসপিটাল। কুহুর অবস্থা ভালো না, সোজা স্কোয়ারে এসো। ঠিক এইবার কাব্যের ফোনে মেসেজ ঢুকেছে। আজ ফ্লাইট ডিলে হয়েছিল, তাই এত দেরি হয়েছে কাব্যের ঢাকা পৌঁছতে। ও সবাই বাসায় আসবে বলে গাড়িতে উঠেছিল। স্নিগ্ধের এই মেসেজ পেয়ে ভীষণ অবাক হয়েছে। সাথে সাথে স্নিগ্ধের ফোনে কল দিল কাব্য। স্নিগ্ধ রিসিভ করতে কাব্য ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে কুহুর? হ্যাঁ, স্নিগ্ধ বলতে যাবে কাব্যের কথা কায়া ওকে আটকে দিয়ে ওর থেকে ফোন নিয়ে কানে ধরে নিজে কাব্যকে বলল, ডক্টর আপনাকে খুঁজছে ভাইয়া, দ্রুত আসেন, আসলে জেনে যাবেন। আসসালামু আলাইকুম। কায়া কল কাটতে স্নিগ্ধ বলল। বলিসনি কেন বাচ্চার কায়া কথা? ফোনটা স্নিগ্ধকে দিয়ে বলল। স্নিগ্ধ আমি বলবো? এইটা কুহুপুর বলার কথা। আর গাড়িতে এটা শুনলে ভাইয়া অস্থির হয়ে হবে ভীষণ। এখানে এসে সব ঠিক থাকলে শুনলেও উনার শান্তি। দীর্ঘশ্বাস ফেলে আরেকবার কেবিনের দিকে তাকালো। পরপর মলিন কণ্ঠে বলল, ভাই আর প্রথম বাচ্চা, এটা কিছু হয়ে গেলে? কায়া চুপ করে শুনে স্নিগ্ধ হঠাৎ বলে ওঠে, আচ্ছা, ওদের মধ্যে কিছু ঠিক নেই শুনেছিলাম, তাহলে এই বাচ্চা? কায়া নিজেও অন্যমনস্ক কণ্ঠে বলে, হয়তো অ্যাক্সিডেন্টলি। স্নিগ্ধ দীর্ঘশ্বাস ফেলে, এই বাচ্চা থাকুক বাঁচুক অনেকটা বছর বাবা মায়ের সাথে। কুহু কাব্যের জীবনের সব প্যাচ, দুর্ঘটনা, খারাপ সময়, সম্পর্ক সবটাই বাচ্চা এসে নিজ হাতে ঠিক করিয়ে দিল। সবার মুখে মুখে শুধু এই দোয়া। প্রেমা এসে শামীমার পাশে বসলেন। শামীমা কোরআন খতম মানত করেছিলেন, সেটাই পড়ছেন বসে বসে। আর বারবার আঁচলে চোখ মুছছেন। প্রেমা বসে থাকে ওনার পাশে চুপচাপ। একসময় জিজ্ঞাসা করলো, আপা, বাচ্চার কথা কি আপনি কিছু জানতেন? শামীমা চোখে জল মুছে কোরআন পড়া থামিয়ে কান্নাটকে জবাবে বললেন, না, আমি আন্দাজ করেছিলাম। কুহু মুখে বলেনি আমাকে। ভেবেছিলাম কাব্যকে জানিয়ে ও আমাদের জানাবে, কিন্তু তার আগেই। শামীমা বলতে বলতে আবারও ফুপিয়ে উঠলেন। শাড়ির আঁচলে মুখ লুকালেন কাঁদতে কাঁদতে। প্রেমা মলিন মুখে শামীমাকে আগলে ধরে রাখলেন। প্রেমার চোখ থেকেও পানি পড়ছে। ওদিকে কাব্য গাড়ির ড্রাইভারকে তাড়া দেয় আবারও। মামা প্লিজ একটু স্পিড দেন গাড়িতে। মামা ফোকলা দাঁতে হেসে বললেন। ঢাকার জ্যামে গাড়ি চালাবো কেমনে বাবা? অতিরিক্ত টেনশনে কাব্য ঘেমে গেছে পুরোটাই। অস্থির ভঙ্গিতে জ্যাকেটটা খুলে ছুঁড়ে ফেললো সিটের উপর। হাত দিয়ে নাক ঘষতে ঘষতে আবারও ফোনের দিকে তাকালো, কোনো আপডেট এসেছে কিনা। স্নিগ্ধকে আবারও ফোন করলো, ধরেনি স্নিগ্ধ। কাব্য ফোনটার দিকে স্থির চেয়ে রইল, ভয় হচ্ছে ভীষণ। হঠাৎ কাব্যের ফোনে একটা মেসেজ এলো। মেসেজে একটা ছবি এবং দুটো ভিডিও এলো। কাব্য সেটা দেখেই ভ্রু কুঁচকে এলো। ভিডিওর নিচে লেখা, অগ্রিম সমবেদনা নিজের মরা বাচ্চার জন্যে। অনেকটা সময় পর ডাক্তার বেরিয়ে আসলেন। তিনি বেরোতে জোকের মতো সিদ্দিক বাড়ির প্রতিটা সদস্য ভিড় জমালেন ওনার আশেপাশে। সাদাত কবিতাকে নিয়ে দাঁড়ালেন দুর্বল ভঙ্গিতে ডাক্তারের সামনে। ডাক্তার মিরাজ ওদের সবার চোখের আতঙ্ক লক্ষ্য করলেন। পরপর দীর্ঘশ্বাস ফেলে মুখের মাস্ক খুলে বললেন, আপনারা প্লিজ নিজেদের সামলান, দয়া করে রিয়্যাক্ট করবেন না। এটা শুনেই সবার মুখটাই পাংশুটে হয়ে গেল একদম। পাশ থেকে এবার স্নিগ্ধ এগিয়ে এলো। কি হয়েছে ডক্টর?
ডক্টর মিরাজ মাথাটা ঝুঁকে ছোট শ্বাস ফেলে বললেন, মিসেস কাব্যের মিসক্যারেজ হয়েছে। আমরা মাত্রই এমব্রায়ো ওয়াশ করে ক্লিন করে দিয়েছি। কাব্য দৌড়াতে দৌড়াতে সবাই এসেছিল হাসপাতালে দৌড় করে। হাসপাতালে পা রাখা মাত্রই ডক্টরের এমন একটা খবরে কাব্য মূর্তির মতো দাঁড়িয়ে গেল, আর এক পাও এগুতে পারল না। ও ঠান্ডা হয়ে গেল, একদম হাঁ করে ডক্টর মিরাজের দিকে চেয়ে থাকলো। স্নিগ্ধ দূর থেকে কাব্যকে দেখে চমকে ওঠে। কাব্যর অবস্থা ভীষণ করুণ, শার্ট এলোমেলো, একসময় হাতের ডেনিম জ্যাকেটটা আলগোছে হাত থেকে পড়ে গেল, দুমড়ে মুচড়ে গেছে কাব্য। ওর চোখ কাউকে কিছু বলতে চায়, পারে না কেন যেন। ওর চোখ আশ্চর্য, আজ হাঁ করে ডক্টরের দিকে তাকিয়ে আরেকবার চূড়ান্ত বোকার মতো কুহুর কেবিনের দিকে তাকায়। স্নিগ্ধ এগিয়ে এসে ডাকে, ভাইয়া। ওদিকে কেবিনে পড়ে থাকা সদ্য সন্তান হারানো কুহুর স্বামী কাব্য হাঁ করে বোকার মতো তখনও ডক্টরের দিকে চেয়ে আছে। পুরো ব্যাপারটা ওর মাথায় তখনও ভালো করে ঢোকেওনি। এসব কি হচ্ছে? ডক্টর কাব্যকে দেখলেন, সাথে সাথে ডাকলেনও। তো আপনি পেশেন্টের হাজবেন্ড? কাব্য এগিয়ে এলো 2 কদম, আস্তে আস্তে ভঙ্গুরের মতো। তখন ওর চেহারা বোকা বোকা বড্ড। ডেনিম জ্যাকেটটার উপর হাঁটতে গিয়ে একবার হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে নিল। সাথে সাথে ডক্টরের সামনে এসে দাঁড়িয়ে কুহুর কেবিনের দিকে ইশারা করে বলল, আমার স্ত্রী ঠিক আছে, সুস্থ আছে? ডক্টর মিরাজ দীর্ঘশ্বাস ফেললেন, উত্তরে বললেন, হ্যাঁ, সুস্থ আছে। শান্ত হন আপনি। উনি মূলত প্রেগনেন্ট ছিলেন 2 মাসের। সম্ভবত আপনার স্ত্রী এটাই জানতেন। সার্জারির আগে উনি বারবার বলেছিলেন বাচ্চাকে যেন যে কোনো মূল্যেই বাঁচানোর জন্য। উই ট্রাইড, বাট সরি মিস্টার কাব্য, এই বাচ্চাটা আপনাদের ভাগ্যে ছিল না। কুহু জানতো বাচ্চার কথা। কাব্য আহাম্মক হয়ে গেল। কুহু কবে থেকে এটা জানতো? ওকে একবারও বলেনি। আর 2 মাস, তার মানে সিলেটের ওই রাতের পরে সব। কাব্য একটা শুকনো ঢোক গিলল, ফ্যাল চোখে কুহুর কেবিনের দিকে মুখ ঘুরিয়ে তাকালো আরেকবার। ডক্টর মিরাজ মর্মাহত কণ্ঠে প্রফেশনাল দিক থেকে বললেন, মিসেস কাব্য মানসিক দিক থেকে খুব উইক এখন। জ্ঞান ফিরতে ঘন্টা 2 সময় লাগবে। আমি চাইছি ওনার হাজবেন্ডকে একবার ওনাকে রেস্টরুমে দেখে আসুন, বেটার ফিল করবেন উনি। কাব্য আবার তাকালো ডক্টরের দিকে। ডক্টর মিরাজ কাব্যের কাঁধে হাত রেখে চাপড় দিয়ে বললেন, বি স্ট্রং ইয়ং ম্যান। আল্লাহর জিনিস আল্লাহই নিয়েছেন, ডোন্ট বি এ আপসেট। কাব্য তাকিয়ে রইল ওনার দিকে। আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে নিলেন, কথাটা মাথায় ঘুরতে লাগলো ক্রমশ। ডক্টর মিরাজ মৃদু আশ্বাস দিয়ে নিজের কাজে চলে গেলেন। ততক্ষণে কাব্যকে ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে শামীমা ধীর পায়ে কোরআন শরীফ রেখে এগিয়ে এলেন। কাব্যের হাতটা ধরতেই কাব্য তাকালো ওনার দিকে। শামীমা কান্না অনেক কষ্টে আটকে রেখে থেমে থেমে উচ্চারণ করলেন, কুহু, মেয়েটা আজ এয়ারপোর্টে যেতে চেয়েছিল তোকে রিসিভ করতে। সেজেছিল আজ প্রথমবারের মতো জানি শাড়িও পরেছিল। ওকে আজ অনেক দিন পর আমি এত খুশি দেখছিলাম, কিন্তু এত খুশিতে কুহু আর তোর বাচ্চাটা। শামীমার সাথে সাথে আঁচলে মুখ লুকিয়ে চুপচাপ সরে অন্য পাশে চলে গেলেন। ছেলের সামনে কাঁদতেও পারছেন না ঠিকঠাক। কাব্যের মুখ চোখ কেমন শুকনো, মায়ের কান্না দেখলেও নিজে না ভেঙে পড়ে। কাব্য শামীমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল অবাক হয়ে। কুহু ওর জন্য সেজেছিল, ওর জন্যে, কুহুর এই বাজে খারাপ স্বামীর জন্যও সেজেছিল কেন? কাব্য তো কিছুই প্রুফ করেনি এখনো। কাব্যের মাথা ঘুরছে ভীষণ। স্নিগ্ধ হলো, কাব্যর পাশে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল, ভাবিকে একবার দেখে আসো ভাই, ভালো লাগবে। কাব্য স্নিগ্ধের দিকে চেয়ে দেখলো, পরপর ধীর পায়ে এগুলো কুহুর কেবিনের দিকে। যতটা কদম ফেলছিল মেঝেতে, ততই যেন ওর বাবা বুকটা হু হু করে কাঁদছিল নীরবে। অথচ কেউ দেখেনি তখন কাব্য বুকের কান্না। কেবিনে ঢুকে কাব্য মূর্তির মতো কুহুর পাশে চেয়ারটায় এসে বসেছে সবে। ওর চোখ দুটো জ্বলছে ভীষণ, কান্না ধেয়ে আসছে, তবু কাঁদতে পারছে না। চোখ টলমলে, নাক টসটসে লাল। অবশ্যই কুহুর পাশে চুপচাপ বসে রইল। এক দৃষ্টিতে কুহুর শুকনো অসুস্থ অজ্ঞান মুখের দিকে তাকিয়ে তাকিয়ে। কুহুর মুখে ইনহেলার মাস্ক, চুপ করেও শুয়ে আছে। শামীমার ভাষ্যমতে কুহুর পরনে একটা শাড়ি ছিল আজ, সেটা সম্ভবত খুলে সার্জারির আগে পেশেন্ট ড্রেস পরানো হয়েছে। কাব্য হাঁ করে উপরের দিকে চেয়ে একটা শ্বাস ছেড়ে আবারও সোজা হয়ে নড়ে চড়ে চেয়ারে বসার চেষ্টা করলো। তারপর আবার কুহুর পেটের দিকে তাকালো। ওইখানে একটু আগেও কাব্যের একটা ছোট অস্তিত্ব ছিল, যা এখন আর নেই, মারা গেছে। ওই ছোট জানের উপর ছুরি চালানো হয়েছিল একটু আগে। কাব্যের চোখটা আবারও জ্বলছে, গলাটা কাঁপছে আবার। কুহুই বাচ্চা নিয়ে খুশি ছিল? আমার বাচ্চা পেটে রেখেও খুশি ছিল? কাব্যের বুকটা কাঁপছে। কুহুর জীবনে কাব্য যেমন এইটা আগাছা হয়ে থেকে গেছে, তেমনি কাব্যের অবাঘা সন্তানও কুহুর জীবনে আগাছাই থেকে গেল। দুজনের একজনকেও কুহু পেল না। কাব্য হাত বাড়িয়ে কুহুর মাথার উপর রাখলো, আলতো করে ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে অপর হাত কুহুর পেটের উপর রাখলো। পর মুহূর্তে আতঙ্কে আবার হাত সরিয়ে নিল। চোখ মুখ ওর ভয়ার্ত। কাঁপতে কাঁপতে চেয়ার থেকে উঠে দৌড়ে বেরিয়ে গেল কেবিন থেকে। কেবিন থেকে বেরিয়ে আসতে স্নিগ্ধ এগিয়ে এলো। ভাইয়া।
স্নিগ্ধের নরম গলা। কাব্য পিলারের সামনে মুখ লুকিয়ে পিঠ দিয়ে দাঁড়িয়েছিল। স্নিগ্ধের কথায় চোখ মুছে ফিরে তাকালো। ভাইকে দেখে স্নিগ্ধ থামলো একটু, নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো। ভাবিকে দেখলে? কাব্য জবাব না দিয়ে চুপচাপ এসে বেঞ্চে বসলো। দুহাত মুঠো করে মুখের সামনে ধরে রাখলো। তারপর কেটে গেল কয়েক ঘন্টা। পুরো 3 ঘন্টা কাব্য ওভাবেই বসেছিল ওই জায়গায়। কোনো হাউমাউ করেনি, জাহির করেনি, কিছু একটা শব্দ উচ্চারণ করলো না। ওই জায়গায় মূর্তির মতো স্রেফ বসেছিল, অথচ বাকিরা সেখানে ছিল অস্থির ভঙ্গুর। সবাই এক বাচ্চা হারিয়ে কত কাঁদলো, কত কষ্ট পেল, আর কাব্য ও কষ্ট পেল না। এরা কি বুঝবে কাব্যের হৃদয় ঠিক কতটা চূর্ণ হয়েছে? সন্তানের খবর পর আগেই পেল তার মৃত্যুর খবর। এর চেয়ে দুর্বিষহ কোনো খবর একজন বাবার জন্য হতে পারে? ওপরওয়ালা কাব্যের দুঃখের ভারে এই একটা দুঃখ ঢেলে একদম 16 কলা পূর্ণ করে দিলেন আজ। এর থেকে বেশি কষ্ট যন্ত্রণা আর বোধহয় শাহরিয়ার সিদ্দিক এ কাব্যের পাবার নেই। 3 ঘন্টা পর কুহুর জ্ঞান ফিরেছে। একজন নার্স এসে বলে গেল মাত্রই খবরটা। কাব্য শুনেছে কিনা কে জানে, তবু স্নিগ্ধ এগিয়ে এলো, দোনমোনা করে কাব্যকে বলল। ভাই, ভাবির জ্ঞান এসেছে, যাবে না? কাব্য এতক্ষণে মাথা তুলল। স্নিগ্ধের দিকে তাকাতে স্নিগ্ধ কাব্যের চোখ দেখে ভয় পেয়ে গেল। এতটা লাল হয়েছে চোখ দুটো, মনে হচ্ছে কান্না আটকে রাখার কারণেই হয়েছে। কাব্য ঢোক গিলল, মাথার চুল এলোমেলো করে ঠিক করতে করতে উঠে দাঁড়ালো। অথচ স্নিগ্ধ স্পষ্ট দেখতে পেল কাব্যের হাত দুটো কি অস্বাভাবিক কাঁপছে। কাব্য এলোমেলো চোখে আশেপাশে কি যেন পাগলের বেশে খুঁজলো। পরপর নিজেকে সামলে এগিয়ে গেল কুহুর কেবিনের দিকে। রেস্টরুমে কুহু নিথর হয়ে বেডে শুয়ে আছে, কাঁদছে নিঃশব্দে, বালিশ ভিজছে একের পর এক অশ্রুর পানিতে। এক হাত পেটের উপর চেপে রাখা। কাব্য দূর থেকে কুহুকে ওভাবে পড়ে থাকতে দেখেই ওখানে ভেঙে গেল, একদম গুড়িয়ে গেল সেখানে। কুহু বেডে শুয়ে কাব্যকে দূর থেকে দেখলো, সাথে সাথে উত্তেজিত হয়ে বসার চেষ্টা করলো। কাব্য, কাব্য ভাই, আপনি? কুহুকে অসুস্থ শরীরে বসতে দেখে কাব্য দৌড়ে এগিয়ে গিয়ে ওর পাশে দাঁড়াতে কুহু লাফিয়ে ওর বুকে এসে পড়ল। কুহুর এভাবে লাফিয়ে ওর বুকে পড়াতে কাব্য আচমকা ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে যেতে যেতেও কুহুকে শক্ত করে ধরে নিল। কুহু এসব দেখে না। কাব্যের বুকে মাথা রেখে ওর বাহুর শার্ট খামচে ধরে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছে আর বলছে। আপনি? আমার বাচ্চা, আমার বাচ্চাটা নেই কাব্য ভাই। আমার বাচ্চা, আমার বাচ্চাটাকে ওরা ফেলে দিয়েছে। কাব্য ভাই, আমাদের বাচ্চা, আমাদের ছিল, ওটা আর নেই, নেই আর, ফেলে দিয়েছে ওরা। কাব্যের চোখ থেকে এবার এতক্ষণে জমিয়ে রাখা এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ও শক্ত করে কুহুর মাথাটা নিজের বুকে চেপে ধরল, 2 হাতে ধরে কান্না থামানোর চেষ্টা করছে। কুহু কাব্যের হাত ছেড়ে ওর মুখের দিকে তাকিয়ে 2 হাতে কাব্যের মুখ চেপে ধরে বলতে থাকে। আমি আমি বলেছি জানেন, আমি বলেছি ওই মরা বাচ্চাটা আমার পেটে তোমরা রেখে দাও, ফেলো না ওকে। বলেছি আমি, বিশ্বাস করেন। তবুও রাখেনি, ওরা ফেলে দিল। আমার সামনে আমার ওইটুকু বাচ্চাকে ওরা কাটলো, ফেললো। কাব্য 2 হাতে কুহুর মুখ ধরল, চুল গুছিয়ে দিতে দিতে বলল। শান্ত হ কুহু, শান্ত হ। কুহু শুনেও ওসব কুহু শুনেও না ওসব সান্ত্বনার বাণী। ও আবারও কাব্যের বুকে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল। এই যাত্রায় ক্লান্ত স্বরে কাঁদতে কাঁদতে বলে উঠল। আমার পেট, আমার গর্ভকে ওরা খালি করে দিল কাব্য ভাই, খালি করে দিল। এই এক কথাতে এতক্ষণ নিজেকে জমিয়ে রাখা শক্ত কাব্যের চোখ থেকে ওর নিজের অজান্তে অশ্রু গড়িয়ে পড়ল। ও কুহুকে বুকের মধ্যে শক্ত করে ধরল, আরো জোরে, অধিকার দেখিয়ে। স্বামী কাব্য তার মৃত বাচ্চার মাকে নিজের সাথে চেপে ধরে রেখেছে কোনো এক দৈব অধিকার দেখিয়ে। ওটা দৈব অধিকার না, ওটা ভালোবাসা, সম্মান, বিয়ের অধিকার। কুহু বড্ড পাগলামি করছিল, কাব্যকে অস্থির করে তুলছিল নিজের সাথে। এবার না পেরে কাব্য ইশারায় নার্সকে ডাকলো। নার্স পাশে দাঁড়াতে কাব্য নিভূস্বরে বলল। ঘুমের ওষুধ দিয়ে দিন ওকে, শি নিডস রেস্ট। নার্স মাথা নাড়ল। ইঞ্জেকশন আনতে গেলে কুহু ঝাঁকি দিয়ে নার্সের হাত সরিয়ে কাব্যের গলা জড়িয়ে ধরে পাগলামি করে বলল। আমি এখানে থাকবো না কাব্য ভাই, বাসায় যাবো এক্ষুনি প্লিজ। আমার বাচ্চা এখানে মরেছে কাব্য ভাই, ওরা মেরেছে। আমি ওদের দেখলেই না আমার আত্মা চিৎকার করে কাঁদে। আমি এখানে থাকবো না, থাকবো না প্লিজ। কাব্য কুহুর মুখ 2 হাতে ধরে বুঝিয়ে বলল। থাকতে হবে কুহু, ইউ নিড ট্রিটমেন্ট। সাথে সাথে কুহু ধমকে উঠল। আমি বাসায় যাব বললাম না, শুনতে পাননি? কুহু চিৎকার করে ধমকানোতে নার্স অব্দি থমকে গেল। কাব্য নিশ্চুপ তাকিয়ে থাকে। কুহু সাথে সাথে কাব্যর বুকে মুখ লুকিয়ে নিল, বলতে থাকে। সরি, বকলাম না, আর আর বকবো না, সরি সরি সরি। কাব্য কিছু বলল না, কুহুকে বুকের মধ্যে লুকোতে দিল, বরং নার্সের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে নার্স নিজে থেকেই জানালো। আপনি ডক্টরকে ফোর্স করলে উনি পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দেবেন, এটা রুলস আছে হসপিটালের। কাব্য আশা নিয়ে তাকালো নার্সের দিকে। নার্স নিচু গলায় বলল। আপনি ডক্টরের সঙ্গে কথা বলুন, প্লিজ বলবেন না যে আমি বলেছি।
বলা শেষ হলে নার্স চলে গেল। কাব্যের বুকে মুখ লুকিয়ে কুহু হাঁপাচ্ছে বড্ড। এতক্ষণ হম্বিতম্বির পর ক্লান্ত হয়ে বিছানায় এলিয়ে পড়লেও কাব্যের শার্টের হাতে এখনো শক্ত করে ধরে আছে। কাব্য তাই না পেরে ওভাবে এক হাতে ফোন বের করে স্নিগ্ধকে কল দিল। ওপাশে কল রিসিভ হলে কাব্য এক হাতে কুহুকে আগলে ধরে বলল স্নিগ্ধকে, ডক্টরের সঙ্গে কথা বল, বাসায় যাবো আমরা। কুহু থাকতে চাইছে না। ওকে ভাই। স্নিগ্ধ ফোন কেটে ডক্টরের কেবিনের দিকে দৌড়ালো। সিদ্দিক মহল, কাব্যদের ফ্ল্যাট, রাত 10টা। কুহু ঘুমাচ্ছে বিছানায়। চোখ মুখ এই 2 দিনে শুকিয়ে গেছে পুরোই, যেন মনে হচ্ছে মেয়েটার উজ্জ্বল শরীরে মরিচা পড়েছে। ওদিকে কুহুকে ঘুমে রেখে কাব্য থেকে শুরু করে পুরো সিদ্দিক পরিবার কাব্যদের ফ্ল্যাটের ড্রয়িং রুমে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। কাব্য একপাশের সোফায় চুপ করে বসে থাকে। আলোচনার কোথাও সে কোনো একটা কথাও বলেনি এখন অবধি। অবশ্য সেদিনের পর কাব্য নিজেও ভীষণ চুপচাপ হয়ে গেছে। জরুরি কথা ছাড়া আজকাল ঠিকঠাক কথাও বলে না। আলোচনার এই পর্যায়ে আনোয়ার কথা তুললেন। এটা কিভাবে হবে? অলরেডি লোকদের ইনভাইট করা হয়ে গেছে, এখন কিভাবে বিয়ে পৌঁছাবে? শামীমা দুর্বল কণ্ঠে উত্তর দিলেন, জানি না, আমি কিচ্ছু জানি না কিভাবে কি করবে, কিন্তু আমার বড় ছেলের এই মুহূর্তে আমি ছোট ছেলের জন্য আনন্দ উৎসব করতে পারবো না। আমার এই মনে জোর নেই। আনোয়ার নিজেও চিন্তিত হয়ে পড়লেন। কবিতা শামীমাকে বললেন, আপা, লোকদের কি বলবো? শামীমার সাথে সাথে তেজ নিয়ে বললেন, আমার কাব্য কুহুর এই অবস্থা লোকে দেখছে, লোকে সহ্য করছে, আমরা সহ্য করছি। এই ছোট্ট 2 ছেলে মেয়ের এইসব সহ্য করছে। এই পরিস্থিতি দিয়ে এই ছেলে মেয়ে দুটো যাচ্ছে, ওরা কেউ দেখছে এসে। সাদাত এবার স্নিগ্ধের দিকে তাকালেন। তোর কি মত স্নিগ্ধ, বিয়ে 1 মাস পেছাবি? স্নিগ্ধ কাব্যের দিকে চেয়ে এতক্ষণে কথা বলল। ভাইয়ার এই অবস্থায় বিয়ে করব না আমি। এত মাস অপেক্ষা করেছি, আর 1 মাস করব, প্রবলেম নেই। স্নিগ্ধ বিয়ে করবে, হলো তো আগামীকালই হবে। কাব্য এত সব কথার মধ্যে হঠাৎ নিজের নীরবতা ভেঙে বলে উঠল। শামীমা তাকালেন অবাক হয়ে ছেলের দিকে। কুহুর এই অবস্থা। কাব্য সোজা হয়ে বসে শামীমার দিকে তাকালো। এবার সোজাসুজি বলল, স্নিগ্ধ বিয়ে করবে, হলো তো আগামীকালই হবে। তো আমাদের এই অবস্থার জন্য কতদিন সব বন্ধ হয়ে থাকবে আম্মু? তুমি আমারটা দেখছো, আর স্নিগ্ধ, কায়া, ওরা ওরা 3 বছর অপেক্ষা করেছে। 3 বছর কিন্তু কম না আম্মু। আর না, স্নিগ্ধ কথা বলার চেষ্টা করলো। ভাই, তোমাদের এই অবস্থা। কাব্য সাথে সাথে ধমকে উঠে, আর না। তো কি হয়েছে আমাদের? মরেছি আমরা? বাচ্চা আর আসবে না? আমাদের আমরা নিজেরাই সামলে নেব। তুই বিয়ে কর, কায়ের কথা ভাব একবার। ওর অপেক্ষার বারেসটা, বিয়ে করে ফেল যত দ্রুত। যা হচ্ছে করার সব করবি। মন হয়ে বিয়েতে থাকলে মেরে ফেলবে একদম। বিয়ের মতোই হবে। কুহুর রিফ্রেশমেন্ট দরকার, এই বিয়েটা ওর জন্য ভালো। কাব্যের এক কথাতে ড্রয়িং রুমে বসে থাকা প্রত্যেকের মধ্যকার দ্বিধা ভেঙে গেল। শামীমা কাব্যকে কিছু বলতে যাবেন, কাব্য উঠে গেল সোফা থেকে। নিজের ঘরে যাওয়ার আগে শেষবারের মতো শামীমার দিকে চেয়ে বলল, তোমরা এক ছেলের জন্য ভাবতে গিয়ে আরেক ছেলের প্রতি স্বার্থপর হইও না আম্মু। সব বাচ্চার সমান আদরের, কষ্টের, হোক সেটা মৃত বা জীবিত। কাব্য চলে গেল নিজের রুমে, অথচ বসার ঘরটাকে রেখে গেল নিশ্চুপ থমথমে। সবাই ফেলফেল চোখে কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কাব্য কখনো কেন মুখ ফুটে বলে না ওরও কষ্ট হচ্ছে, এভাবে কেন গুমড়ে মরছে ছেলেটা। কাব্য নিজের রুমে ঢুকে একবার সতর্ক চোখে বিছানায় ঘুমিয়ে থাকা কুহুকে দেখে নিল। তারপর ভীষণ নিঃশব্দে আলগোছে দরজা ছিটকিনি তুলল। পরপর আবার দেখে নিল কুহুর ঘুম ভেঙেছে কিনা। না, ভাঙেনি। কাব্য ছোট্ট শ্বাস ফেলে চুপচাপ এগিয়ে গেল কুহুর শিয়রের দিকে। দুপুরে ভীষণ জ্বর উঠেছিল কুহুর, জ্বরটা আবার মাপতে হবে। কাব্য থার্মোমিটার বের করে জ্বর মাপতে দিল, ভীষণ সাবধানে যেন মেয়েটার ঘুম না ভাঙে। থার্মোমিটারে জ্বর স্বাভাবিক দেখাচ্ছে। কাব্যকে আশ্বস্ত হতে দেখা গেল। এবার ভীষণ নিঃশব্দে মেডিসিন বক্সটা ড্রয়ারে রেখে এবার চেয়ার থেকে উঠে যাবে, হঠাৎ ওর হাত চেপে ধরে কুহু। কাব্য থমকে গেল এই যাত্রায়। পেছনে না ফিরে বুঝতে পারলো কার হাত ওটা। কাব্য ছোট একটা শ্বাস ফেলল। স্রেফ কুহু আস্তে করে জিজ্ঞাসা করলো, চুপচাপ চলে যাচ্ছিলেন কেন? কাব্য জবাব না দিয়ে কুহুর হাতটা ছাড়ানোর চেষ্টা করতে কুহুর নাছোড়বান্দার মতো কাব্যের হাতটা এবার 2 হাতে ধরে বলল, ছাড়বো না। আপনি আমার সাথে কেন কথা বলছেন না? কি হয়েছে? কাব্য হাত ছাড়ানোর চেষ্টা করতে কুহু আরো শক্ত করে ধরে। কাব্য ছোট শ্বাস ফেলে পেছনে ফিরে তাকালো। এতক্ষণে কুহুর শুকনো অসুস্থ মুখটুকু দেখে নিয়ে আবারও চোখ ফিরিয়ে নিল, মাথাটা নামিয়ে বলল, বলার কিছু নেই, তাই তোর ঘুমানো উচিত এখন। বলেই আবারও হাত ছাড়ানোর চেষ্টা করতে কুহু ছাড়লো না। শক্ত করে ধরে আবারও নরম কণ্ঠে বলল, আপনার কিছু বলার নেই? সত্যিই নেই? কাব্য একবার কুহুর চোখের দিকে তাকালো, পরপর চোখ ফিরিয়ে নিয়ে ড্রয়ার দেখিয়ে বলল, আমার নির্দেশ হওয়ার সমস্ত প্রুফ ড্রয়ারে রাখা পেনড্রাইভে আছে, সময় করে দেখে নিস।
কাব্য কথাটা শেষ করলো। এই কথাটা শুনে কুহুর মুখটা শুকনো হয়ে গেল। নিচু স্বরে বলল। আমি এটা জানতে চাইনি, সত্যিই চাইনি। কাব্য মাথা তুলে তাকালো এবার। কেন? আমাদের সম্পর্ক এটার উপর ভিত্তি করেই টেকেছিল। কুহুর বুকটা ছলছল করে উঠল। ও একটা ঢোক গিলে নিজেকে সামলালো। পরপর কাব্যের হাতটা নিয়ে আলতো করে নিজের মুখে গালে ঘষল। কাব্য স্রেফ তাকিয়ে রইল। হাত ছাড়ানোর চেষ্টা করতে কুহু কাব্যের চোখে চোখ রেখে বলল। আমি আমি সরি সব কিছুর জন্য। কাব্য এবারেও স্রেফ তাকিয়ে রইল। কুহু কাব্যের হাতের পিঠে চুমুখে ওই হাতটা ধরে রেখে ড্রয়ার থেকে পেন ড্রাইভ বের করে পানির গ্লাসের ঢাকনা খুলে পানিতে চুবিয়ে ফেলল। পুরোটা সময় কাব্যের দিকেই তাকিয়েছিল। এত কিছু দেখেও কাব্য তখনও কিছু বলল না। কুহু ইচ্ছে মতো পেন ড্রাইভটা পানিতে চুবিয়ে ফুলিয়ে ফেলল পুরো পেন ড্রাইভ। তারপর পানি থেকে বের করে এক হাতেই পেন ড্রাইভ দেয়ালে ঘষে ঘষে সেটাই সেন্সিটিভিটি পুরোপুরি নষ্ট করে রীতিমতো ছুঁড়ে ফেলল জানালা দিয়ে বাইরে। কাব্য পুরোটা দেখলো চুপ করে, একটা শব্দ না করে। ওর একটা হাত তখনও কুহুর এক হাতেই ধরে রাখা। ও তখনও এত কিছু দেখার পরও কিছু বলল না। কুহু পেন ড্রাইভ ফেলে কাব্যের হাতটা দু হাতে ধরলো। এবার আদরের কণ্ঠে বলল। আমার কোনো প্রুফ চাই না, আমার শুধু একটা সম্পর্ক চাই, ভালোবাসার সম্পর্ক। আপনার সাথে আপনার হাত ধরে, ব্যাস, আর কিছুই না। কাব্য এটা শুনে হঠাৎ হেসে উঠল। ফিক করে হাসতে কুহু তাকালো ওর দিকে। কাব্য মলিন হেসে ঠান্ডা স্বরে বলল। সম্পর্ক আমিও চেয়েছিলাম কুহু, তোর কাছে একটা সুযোগ আমিও চেয়েছিলাম। এতদিনে ফাইনালি বরাবর হলো দুজনের পাল্লায়। কুহুর চোখ থেকে পানি গড়ালো সাথে সাথে। এই এক কথার পরে কাব্য হা করে একটা শ্বাস ছেড়ে পরপর ক্লান্ত কণ্ঠে বলল। তবুও কুহু আমি রিভেন্স নেব না, কিছু বলবো না তোকে। তুই আমার ওয়াইফ, ভালোবাসার সম্পর্ক, এটা তুই চাইতে পারিস, এটা তোর হক। তবে আমার একটু স্পেস দরকার। আমার এসব অস্থির লাগছে, আমার খুব। একটু স্পেস পেলে হয়তো ভালো লাগবে। জাস্ট কদিন। আই হোপ তুই হেল্প করবি। কুহু তাকিয়ে রইল কাব্যের মুখটার দিকে। পরপর কাব্যের হাতের পিঠে ছোট করে একটা চুমু খেয়ে ফের তাকালো কাব্যের দিকে। মৃদুস্বরে বলল। সোজা বাংলায়, আমার থেকে দূরে থাকতে চাচ্ছেন, তাই তো? কাব্য কিছু বলল না, স্রেফ চোখ ফিরিয়ে নিল। কুহু হাসলো। কাব্যের হাতটা আচমকা ছেড়ে দিল। কাব্য এভাবে ছেড়ে দেওয়াতে ওর হাতের দিকে একবার চেয়ে কুহুর দিকে তাকালো। কুহু মৃদু হেসে বলল। ঠিক আছে, আপনি এতদিন আমার জন্য অপেক্ষা করতে পারলে আমিও পারবো। তবে একটা কথা, আপনি যেভাবে আমাকে মানানোর চেষ্টা করে আমার পিছু পিছু ঘুরেছেন, তেমনটা আমিও করব। মানে? কাব্য বুঝেনি। কুহু আরাম করে উঠে বিছানায় হেলান দিয়ে কাব্যের দিকে তাকালো। ঠোঁটে হাসি রেখে বলল। মানে হচ্ছে আপনি বাধ্য হবেন আমার কাছে আসতে, আমাকে ছুতে। আমি নিজে বাধ্য করব আপনাকে। আমার কথা মানে এটাই ছিল। কাব্য ভ্রু কুঁচকে তাকালো। পরপর বলল। আমি রেগে নেই তোর উপর, এসব ছেলে মানুষ করার কোনো দরকার নেই। কুহু জবাব দিল আমোদেই। আমি কখন বললাম আপনি রেগে আছেন আমার উপর? আমি তো শুধু বললাম আমি মাছির মতো ভন ভন করবো আমার পার্সোনাল মিষ্টির আশপাশে, ব্যাস, এতটুকুই। কাব্য তাকে কুহুর মতিগতি বোঝার চেষ্টা করলো। আফসোস কিছুই বুঝতে পারল না। পরপর নিরাশ ভঙ্গিতে চুপচাপ চলে যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার কাছাকাছি আসতেই হঠাৎ পেছন থেকে কুহু আবারও বহুদিনের আগের মতো খুশি উচ্ছ্বাস কণ্ঠে নিয়ে জোরে বলে উঠল। কাব্য, আই লাভ ইউ। কাব্য থেমে গেল। কেঁপে উঠল কাব্যের পুরোটা শরীর, তন মন রুহু ওই একটা কথাতেই। কাব্য, আই লাভ ইউ। সামান্য তিনটা শব্দ, আহামরি হয়তো বা তেমন না, তবে তিনটা শব্দ আবার আগের মতো ঘুর মুখ থেকে শোনার জন্য কাব্য তর্পেছে, খুব ভীষণ ভীষণ তর্পেছে। ঠিক কতটা সেটা স্বয়ং কাব্য আর তার খোদা জানে। কাব্য থেমে গেল। কেঁপে উঠল কাব্যের পুরোটা শরীর, তন্মন রুহু ওই একটা কথাতেই। পেছন থেকে কুহু খেয়াল করতে পারল কাব্যের পুরুষালী কাঁধ পিঠ কেঁপে উঠছে। কাব্যের একটা হাত দেয়ালে চেপে নিথর হয়ে গেছে প্রায়। কুহু মৃদু হেসে বালিশে হেলান দিয়ে আরাম করে বসে দেখল সেটা। একসময় নিজেকে সামলে কাব্য পিছনে ফিরে তাকালো। কুহুর চোখের দিকে নিষ্পলক তাকাতে কুহু ভ্রু বাঁকালো। কি থেমে গেলেন যে? যাবেন না? স্পেস চাই না নাকি আর? কাব্য থতমত খেয়ে গেল। হয়তো বা আমতা আমতা করে বলতে চাইলো। তুই একটু আগে কি বলতে চাইলে? কি? কুহু কিছুই জানে না ভাব এমন। কাব্য ভ্রু কুচকে তাকালো। তারপর নিজেরই শোনার ভুল ভেবে মাথার ঝাড়ি দিল। নাথিং। ছোট্ট শ্বাস ফেলে গোমরা মুখে পেছনে ফিরে চলে যাবে তার আগে কুহু ডাকলো। শুনুন। স্ত্রীসুলভ অমন আদুরে ডাকটায় কাব্য তাকালো পেছনে ফিরে। কুহু আলমারি দেখিয়ে নরম স্বরে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল। এই জামাতে আমার না গরম লাগছে, আপনার একটা শার্ট, সাদা শার্ট বের করে দেবেন প্লিজ। হোয়াট? কাব্য আহাম্মক পুরো। কুহু কাব্যে শার্ট পরবে কি মুসিবত পাকাচ্ছে এ মেয়ে খোদাই জানে শুধু। কি ওয়ার্ড দিন শার্ট। কুহু এবার চোখ পাকায়। কাব্য সন্ধিহান চোখে কুহুর চোখে মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পর মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলে কাবার থেকে সাদা শার্ট বের করে বিছানার উপর রাখলো। পরপর মাথাটা নামিয়ে চুপচাপ চলে গেল কথা না বাড়িয়ে। কুহু ওদিকে তখন ঠোঁটে শয়তানি হাসি ঝুলিয়ে দিয়ে বড্ড আরাম করে বেডে হেলান দিয়েছে।
পরদিন সকাল সিদ্দিক মহল। কুহুর মিসক্যারেজের এক সপ্তাহ পর আজ সিদ্দিক মহল পুনরায় সুসজ্জিত হয়েছে। সিদ্দিক মহল যেন বহুদিন পর প্রাণ পেয়েছে নিজের। কাব্যের বিয়েতে খুব একটা আয়োজন করা হয়নি দেখে শামীমা আনোয়ার দুজনে স্নিগ্ধের বিয়ে বেশ ধুমধাম করেই দিচ্ছেন। এই তো আজ বেশ বড়সড় করেই গায়ে হলুদের আয়োজন করা হয়েছে সিদ্দিক বাড়িতে। বাড়ির সব গিন্নিরা ভীষণ ব্যস্ত, ইতিউতি দৌড়াচ্ছেন। একবার এই কাজ তো আরেকবার ওই, ফুরসত নেই কারোরই দুদণ্ড। ওদিকে কাব্যকে পাঠানো হয়েছে স্নিগ্ধের রুমে। ওকে তৈরি করে এনে স্টেজে বসানোর সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে কাব্যকে। শামীমার কথা মতো স্নিগ্ধ তৈরি হচ্ছে নিজের ঘরে। মাত্র এই গোসলে গেল কাব্য। স্নিগ্ধের জন্য সাদা হলুদের মিশেলে পাঞ্জাবি বের করে বেডের উপর রেখেছে। স্নিগ্ধ গোসল করে বেরিয়ে আসতে কাব্য পাঞ্জাবি বাড়িয়ে দিল। সাইজ দেখেছিলে? ঠিক আছে? হ্যাঁ, ফিটিং ঠিক আছে। ট্রায়াল দিয়েছিলাম কাল। স্নিগ্ধ পাঞ্জাবি নিতে নিতে জবাবটা দিল। কাব্য কথা বাড়ালো না আর। স্নিগ্ধ পাঞ্জাবি পরতে পরতে তারা দেখিয়ে বলল, তুমি গিয়ে রেডি হচ্ছ না কেন? ভাবি রেডি হয়েছে? কাব্য স্নিগ্ধের পারফিউম এগিয়ে দিতে দিতে জবাব দিল, পরে রেডি হচ্ছে, আম্মুর আদেশ। তোকে রেডি করিয়ে তারপর যাব। স্নিগ্ধ মৃদু হেসে কাব্যের দিকে তাকালো। পারফিউম ছিটিয়ে সেটা রেখে এগিয়ে এলো কাব্যের দিকে। কাব্য তখন স্নিগ্ধের জন্য আনা হলুদ কোটটা হ্যাঙ্গার থেকে বের করে বিছানায় রাখছিল। স্নিগ্ধ সামনে গিয়ে ডাকলো নরম কণ্ঠে। ভাইয়া, একটা কথা ছিল। কাব্য পেছনে ফিরে তাকালো। কে? স্নিগ্ধ হঠাৎ কিছু না বলে কাব্যকে ম্যানলি হাঁক করে বসলো। কাব্য অবাক হয়ে তাকালো ঘাড় ফিরিয়ে স্নিগ্ধের দিকে। স্নিগ্ধ ভীষণ নরম স্বরে ম্যানলি হাঁক করে শক্ত করে কাব্যকে জড়িয়ে ধরে ভীষণ কৃতজ্ঞতা নিয়ে শোনালো, থ্যাংক ইউ ভাইয়া, শুরু থেকে এখন অবধি সব কিছুর জন্যে। তুমি না থাকলে এসব কিছুই হতো না। থ্যাংক গড তুমি ছিলে। কাব্য এ যাত্রায় মৃদু হেসে ভাইয়ের পিঠে চাপড় দিয়ে থেমে গেল। স্নিগ্ধ সরে এলো। কাব্যের মুখের দিকে চেয়ে আবারও তাড়াহুড়ো দেখিয়ে বলল, 12টা বেজে গেছে অলরেডি। ভাবি ওয়েট করছে, দ্রুত যাও, রেডি হয়ে নাও। সবার আগে তুমি ভাবি আমাকে হলুদ দিবে আজ, বাট অল্প করে দিও কিন্তু। ওকে। কাব্য স্নিগ্ধের কাঁধে চাপড় দিয়ে বেরিয়ে এলো স্নিগ্ধের ঘর থেকে। কাব্য নিজের রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ কোথা থেকে প্রেমা দৌড়ে এলেন ওর দিকে। এই কাব্য, শোন না। কাব্য থামলো জি চাচি, কিছু বলবেন? প্রেমাকে দেখে। প্রেমা হাঁপাতে হাঁপাতে বলতে শুরু করলেন, তোর রুমে সম্ভবত হলুদের 2টো ডালা রাখা, নিয়ে আসবি একটু বাবা। কাব্য শুনে সহসা বলল, আমি রুমে যাচ্ছি, আপনি চলেন না হয়, আমি সম্ভবত খুঁজে পাবো না। প্রেমা তাই ঠিক মনে করলেন। কাব্যের সাথে চললেন কাব্যের রুমের দিকে। কাব্য দরজায় নক করলো প্রথমে, তারপর আস্তে করে দরজাটা খুলে বাতি জ্বালালো রুমের। তারপর ব্লাস্ট। সাথে সাথে বেচারা কাব্য প্রেমা দুজনের মুখ একদমই হাঁ হয়ে গেল। কারণটা কাব্যের স্ত্রী কুহু। কাব্যের আতপাগল স্ত্রী কুহু এই মুহূর্তে শুধুমাত্র কাব্যের সাদা শার্ট গায়ে ওদের সামনে কাচুমাচু মুখে দাঁড়িয়ে আছে। নগ্ন পা অব্দি দেখা যাচ্ছে। সাদা শার্টটাও পড়েছে কাঁধের থেকে কিছুটা নামিয়ে, উপরে দুটো বোতাম খুলে রাখা, অর্থাৎ বুকের একাংশ অনেকটাই দৃশ্যমান ছিল। চুলে গামছা পেঁচানো মাত্রই গোসল করে এসে সম্ভবত কাব্যের জন্য অপেক্ষা করছিল। কুহু হা করে প্রেমার দিকে তাকিয়ে আছে, নিজেও আহাম্মক। পরপর কুহুও তাজ্জব হয়ে ওদের দুজনকে বোকার মতো দেখে সাথে সাথে পাগলের বেশে দৌড়ে কমফোর্টার দিয়ে ঢেকে নিল নিজেকে। তাড়াহুড়ো হাতে শার্টের উপরে দুটো বোতাম লাগাতে লাগাতে বলল, চাচি, ওই আসলে আমি ভেবেছি। কাব্য নিজেও আহাম্মক পুরো। হাঁ করে একবার কুহুকে দেখে প্রেমার দিকে তাকালো। প্রেমা বেচারি এতটাই লজ্জা পেয়ে গেছেন, কোনো রকমে বললেন, আমি আমি আছি কাব্য, তুই ডালা নিয়ে আয়। বলেই দ্রুত মুখ ফিরিয়ে এক প্রকার পালিয়ে চলে গেলেন এই পাগল দুটো স্বামী স্ত্রীকে একা রেখে। কুহু তখনও লজ্জায় শেষ। কাব্যের দিকে তাকিয়ে এক প্রকার কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি এভাবে চাচিকে নিয়ে রুমে ঢুকে গেলেন কেন? বজ্জাত লোক, ছি। কাব্য তখনও বিস্মিত, আহাম্মক হয়ে ঢোক গিলল একটা, তারপর এগিয়ে ছিটকিনি তুলে দিল দরজার। এরপর কুহুর দিকে ফিরে আগাগোড়া দেখে গম্ভীর কণ্ঠে বলল, এসব কি পড়েছিস? কুহু কমফোর্টারটা সরিয়ে নিল। পরপর আবার নগ্ন ও সুন্দর মখমলে পা জোড়া কাব্যের নাদান দুটো অসভ্য চোখের সামনে উন্মুক্ত হলো। কাব্য সাথে সাথেই শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে নিল। কুহু কাব্যের দিকে ফিরে বলল, দেখতে পাচ্ছেন না কি পরেছি? আপনার শার্ট কালকেই আপনি দিয়েছেন, আর আজ মনে নেই আপনার? কাব্য অন্যদিকে তাকাতে তাকাতে আবারও বেহায়ার ন্যায় তাকিয়ে রইল কুহুর দিকে নিশ্চুপে। কুহু নিজেকে একবার দেখে নিয়ে বলল, লুকিং হট না? বলেই কাব্যকে অশ্লীল ভঙ্গিতে চোখ টিপল কুহু। কাব্য আলগোছে হাসলো অন্যদিকে মুখ লুকিয়ে। পরপর গম্ভীর মেজাজে কুহুর দিকে তাকিয়ে বলল, অত্যন্ত বাজে লাগছে, খুলে ফেল। বলেই হাতের ঘড়ি খুলতে খুলতে ড্রয়ারের দিকে এগুলো কাব্য। কুহু বেচারি ঠোঁট উল্টে বলল, আমি নিজে খুলবো, আপনি খুলে দেবেন না? হ্যাঁ, কাব্য থেমে গেল, সাথে সাথে পিছনে ফিরে তাকালো। মানে?
কুহু হাসলো, বাঁকা অশ্লীল এক হাসি ছুটতে কাব্য ঘেমে উঠল। সন্ধিয়ান চোখে তাকালো এই মেয়েটার দিকে। এই মেয়ে কুহু কি মত্ত বাড়ছে মূলত। কুহু কাব্যের দিকে তাকিয়ে এগুতে শুরু করতে কাব্যের কপাল ঘেমে গেল, নার্ভাস হতে লাগলো ভীষণ। কুহু এগুতে লাগলো ধীর পায়ে, সেই সাথে শার্টের বোতাম খোলার চেষ্টা করতে করতে হাস্কি ভয়েসে বলল, মানে মানে জানতে চান আপনি? বোঝাবো আমি এগুলোর মানে কি? কুহু এগোচ্ছে ধীর পায়ে। কাব্য ওর পায়ের দিকে চেয়ে ওর এগোনোটা দেখলো একবার। বেচারা নার্ভাস হয়ে যাচ্ছে, ক্রমশ শটান হয়ে দাঁড়িয়ে কোনো রকমে বলল, কুহু, ন্যাকা মনে। এখন সকাল, কাজ আছে বাইরে। তো কাজ করুন, আমি কখন না করলাম? কুহু ডোন্ট কেয়ার ভাব করে এগোচ্ছে। এগোতে এগোতে এক প্রকার মিশে এলো কাব্যের গায়ের সঙ্গে। কাব্যের গায়ের সাথে মিশিয়ে ঘনিষ্ঠ হতে সাথে সাথে কাব্য পিছিয়ে গেল 2 কদম। কুহু এগুলো কাব্য নার্ভাস ভাবে আবারও পেছালো। কুহু সেটা দেখে এ যাত্রায় তিরস্কার করে বলল, কি পুরুষ মানুষ হয়ে এভাবে পেঁচাচ্ছেন কেন? লজ্জা করে না? সোজা হয়ে দাঁড়ান। কাব্য শুকনো ঢোক গিলে ঘড়ির দিকে ইশারা করে শাসালো। কুহু, সকাল এখন, এখন না এসব প্লিজ। আর আপনাকেও প্লিজ। বলে এক প্রকার লাফিয়ে ওঠে কুহু। কাব্যের গলা হাত দিয়ে পেঁচিয়ে ধরতে যাবে তার আগে কাব্য পেঁচাতে পেঁচাতে সোজা বিছানার উপরই ছিটকে পড়ল। সাথে সাথে কুহুও পা পিছলে পড়ে গেল কাব্যের বুকের উপর। বেচারা কাব্যের মনে হলো ওর বুকের পাঁজরগুলো বোধহয় ভেঙে গেছে। কাব্য ব্যথাতুর ভাবে চোখ খিচে 2 হাতে কুহুর কোমর চেপে ধরল। কুহু এবার কাব্যের ঘাট থেকে মুখ তুলে ওর মুখের দিকে তাকালো, ঠোঁটে হাসি। বেচারা হাসতেও পারছে না ঠিকঠাক করে। আহারে, একটা ভদ্র সভ্য স্বামী কিনা কুহুর কপালে জুটতে গেল, যার দিকে 2 পা এগিয়ে গেলেই সে ঘেমে যায়। আর এই পুরুষ কিনা কুহুর রূপের গরম সহ্য করবে। কুহু বেশ মজা লাগতে শুরু করলো এখন। কুহু কাব্যের কানের লতিতে হালকা করে চুমু খেতে কাব্য চোখ তুলে তাকালো। ভ্রুকুচকে কুহুকে সরানোর চেষ্টা করে বলল, কুহু প্লিজ, এখন পাগলামি না, ঠিক তো ওয়েট করছে। করুক, ভাইয়ের অপেক্ষার দাম আছে, আমার নেই? আমার অপেক্ষার কি? কুহু শাসিয়ে উঠে কাব্যের বুকের শার্টের উপরে নকশা আঁকতে শুরু করলো। কাব্যের নার্ভাস হচ্ছে ভীষণ। ওভাবে হঠাৎ নজর গেল কুহুর সাদা শার্টের দিকে। বেশ অনেকটাই উপরে উঠে গিয়েছে, হাঁটুর থেকে বেশ উপরে। কাব্য ওই অবস্থাতে কুহুকে দেখে কেসে উঠল, সাথে সাথেই কোনো রকম বলার চেষ্টা করলো। আমার উপর থেকে ওঠ কুহু, প্লিজ। কুহু ঠোঁট উল্টে বেচারা নেয় নিজেকে দেখলো। এবার শার্টের অবস্থা আসলে অনেক করুণ নাজুক। কুহু ডোন্ট কেয়ার ভান দেখিয়ে শয়তানি হেসে এ যাত্রায় আরও এক ধাপ এগিয়ে সোজা শার্টের বুকের দিকের উপরের 2টো বোতাম খুলে দিল কাব্যেরই চোখের সামনে। কাব্য তো ওদিকে হা হয়ে বুকের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে বলল, বোতাম লাগা প্লিজ। কি চাচ্ছিস তুই? বোতাম আমি লাগাবো? আপনি লাগিয়ে দিন না, আমি তো বোতাম খুলতেই জানি শুধু। কুহু কথাটা বলে অশ্লীল হেসে কাব্যের পরনে শার্টের বোতামে হাত রাখলো। একটা বোতাম খোলার সাথে সাথে কাব্যর হাত ধরে ফেলল। কি করছিস? বললাম তো এখন না এসব প্লিজ। কুহু চোখ মুখ গম্ভীর হয়ে উঠল। কাব্যের বোতাম থেকে হাত সরিয়ে মুখটা গোমরা করে বলল, আমার প্রতি আর আকর্ষণ নেই? আগে তো আমার ফায়দা তুলতেন, শাড়ি পরানোর ভাব করে এখানে ওখানে ছুতেন, আর এখন? কাব্য অবাক হলো। তুই বুঝেছিলি সেদিন? বুঝবো না? আপনি যে ওড়না চেঞ্জ করে পাতলা ওড়না দিয়ে চোখ দিয়েছেন আমার সব দেখার জন্য, ঠিক বুঝেছি আমি। কিছু বলিনি অবশ্য, কারণ কুহু অল্প থামলো। কাব্য ভ্রু কুচকে তাকিয়ে থাকে বাকিটা শোনার জন্য। কুহু থামে, পরপর মুখ নামিয়ে কাব্যের কানের কাছে ঠোঁট এনে ফিস ফিস করে উত্তর দিল বাকিটুকুর। কারণ আমি চেয়েছিলাম আপনি আমাকে স্পর্শ করুন। আপনার স্পর্শ অনেকটা অ্যালকোহলের মতো, সেটা জানেন আপনি? কুহু বলতে বলতে কাব্যের কানের লতিতে চুমু খেলো আবারও। কাব্য থমকে গিয়ে চোখ বুজে মৃদু হাসলো। স্রেফ আবেগে আবেশে চেপে ধরলো কুহুর পাতলা কোমর ভীষণ শক্ত করে। কুহু সরে এলো কানের ওপাশ থেকে। কাব্যের গালে 5 আঙ্গুল রেখে খসখসে গাল ওভাবে ছুঁয়ে দিতে দিতে তাকালো কাব্যের নেশালো ঠোঁটের দিকে। কাব্য থমকেছে কেন যেন। কুহুর 2 চোখ থেকে নেমে এলো কুহুর গোলাপ ন্যায় অধরের দিকে। দুজনার হরমোন চূড়ান্ত বেসামাল তখন। দুজন পাগল প্রায় হরমোনের জ্বালাতনে। মুখ বাড়ি কুহু কাব্যকে ছুতে যাবে, দুজনার অধর মিশতে যাবে একে অন্যের সাথে। ঠিক তখনই স্নিগ্ধ টোকা দিল দরজায়, সাথে ডাকছেও। ভাইয়া, লেট হবে তোমাদের? স্নিগ্ধ হাসির গলা শুনে সাথে সাথে কুহু ভয় পেয়ে কাব্যের উপর থেকে উঠে গায়ে পাগলের মতো গায়ে কমফোর্টার টানতে যাবে। কাব্যর হাত চেপে ধরে মৃদুস্বরে বলল, সিট কেন লাগানো, ডোন্ট ওয়ারি। কুহু হয়তো অবাক হয়েছে, তাকালো কাব্যের দিকে, পরপর হেসে ফেললো অল্প করে। কাব্যর হাত ছেড়ে দিল, চেঁচিয়ে স্নিগ্ধকে বলল, আসছি আমরা, 10 মিনিট দে। স্নিগ্ধ চলে গেছে সম্ভবত, আর ডাকছে না। এবার কাব্য কুহুকে গম্ভীর কণ্ঠে বলল, বেরোতে হবে আমাদের। এসব পাগলামি বেশভূষা ছেড়ে রেডি হওয়া দ্রুত। আমি রুমে পাঞ্জাবি পরে নেব।
কাব্য কথাটা বলেই উঠে পাঞ্জাবি বের করতে শুরু করলো। কুহু তাকিয়ে রইল অপলক কাব্যের দিকে। পরপর উঠে গিয়ে কাব্যের অনেক আগে গিফট করা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। সিদ্দিক বাড়ির ছোট ছেলের হলুদে বড় ছেলে কাব্য ডেকোরেশনের লোকদের ধরে ধরে বকাঝকা করছিল। একটা কাজও ওরা ঠিকঠাক করতে পারেনি। বলা হয়েছিল স্টেজটা হলুদ সাদার মধ্যে সাজাবে, অথচ করেছে কিনা সাদা সবুজ। সবুজ রংটা কায়া স্নিগ্ধের দুজনেরই পছন্দ না। ডেকোরেশনের লোকদের এতবার বলার পরও এই ভুল করেছে, আর এখন ভুল করে ওরা আমতা আমতা করছে শুধু। কাব্য দিল, তারপর একটা ধমক পাঠালো তখনই হলুদ ফুল কিনতে। তারপর তাড়াহুড়ো করে নিজেও হাত পাতলো স্টেজ সাজানোতে। কাব্যের এই ব্যস্ততায় এদিকে স্নিগ্ধ ভীষণ আমোদে আছে। একপাশে বসে কেক খেতে খেতে ফোনে কথা বলছে। কায়া ওদিকে হলুদের সাজ শেষ করেছে, স্নিগ্ধকে কল করে দেখাচ্ছে ঘুরে ঘুরে। স্নিগ্ধ ওর রেট করছে কতটা সুন্দর হয়েছে ওর বিয়ে করা বউয়ের সাজ। কায়া সাজ দেখাচ্ছিল, স্নিগ্ধ মুখস্থের মতো বলে যাচ্ছে। কায়া হ্যাঁ, লেহেঙ্গা সুন্দর, গয়নাও সুন্দর লাগছে। কালারফুল লেহেঙ্গা তোকে চমৎকার লাগছে। ইউ নিড এ মডেল ফর ইউর বিউটি। এই যাত্রায় রেগে ওঠে। মজা করছেন স্নিগ্ধ? সিরিয়াসলি? মেডেল? স্নিগ্ধ সাথে সাথেই হুঁশে ফিরে কেক রেখে সোজা হয়ে বসে বলল, সরি, বাট আসলেই তোকে সুন্দর লাগছে অ্যান্ড আই এম সিরিয়াস। কায়া লজ্জা পেয়ে হেসে বলল। থ্যাংক ইউ ফর ইউ কমপ্লিমেন্ট। এরপর হঠাৎ স্নিগ্ধ জহুরি চোখে কায়াকে দেখে থেমেই বলল। তোর কাবিনের আংটি কোথায়? কায়া আঙ্গুল দেখে বলল, আছে, লুকিয়ে রেখেছি। এখন পড়তে দেখলে বাসায় গিয়ে জানাবো। তবুও পড়বি, পর এখন। স্নিগ্ধ হয়তো রেগেছে, মারাত্মক গম্ভীর স্বরে বলল। কায়া ভ্রু কুচকে স্নিগ্ধের নাকের পাটাতে টলমল করা রাগ দেখল। পরপর দীর্ঘশ্বাস ফেলে গলার ফুলের গহনা উঠিয়ে চেন দেখালো স্নিগ্ধকে। এই যে দেখুন ভালো করে। গলাতে কি দেখবো? স্নিগ্ধ বুঝেনি তখনও। কায়া আবার ইশারা করে গলার চেনে ঝুলানো আংটি দেখিয়ে বলে, আপনার সাথে আংটি চেনের সাথে লাগিয়ে পড়েছি। আর হ্যাঁ, ওইটা আমার আমার নিজেরও আছে মায়া, শুধু আপনার একার না। স্নিগ্ধ দেখলো, হা হয়ে গেল। পরপর অবাক হয়ে উঠে বলল, বুদ্ধি আছে আমার বউয়ের, এত বুদ্ধি কই রাখিস বলতো? কচু। আচ্ছা রাখি এখন, আমার ডাকছে, বাই। স্নিগ্ধকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কায়া তাড়াহুড়ো করে ফোন কাটলো। স্নিগ্ধ ভোতা মুখে ফোনটা রেখে কাব্যের দিকে তাকালো। কাব্য বেচারা আজ দৌড়াচ্ছে ভীষণ। অবশ্য স্নিগ্ধেরও মজা লাগছে এটা দেখে। সারাক্ষণ তো স্নিগ্ধই কেটে যায়, আর কাব্যের পালা আজ। আজ তো স্নিগ্ধ রাজা হয়েছে, রানী পালকি করে আনবে বলে। মেহমানদের একটা বাচ্চা ভীষণ কাঁদছিল অন্য পাশে। কাব্য দূর থেকে শুনতে পাচ্ছে বাচ্চার গলা ফাটিয়ে চিৎকার করে কান্নার আওয়াজ। বাচ্চার বাবা এক পর্যায়ে বিরক্ত হয়ে এদিক ওদিক ঘুরছেন শুধু ওর মায়ের খোঁজে। পারলে এখনই বাচ্চাকে মাইর দিয়ে বসেন। আর এদিকে বাচ্চা তো বাবার এরকম আচরণে আরও গলা ফাটিয়ে চিৎকার করে কাচ্ছে। বাচ্চার বাবা একসময় রেগে উঠে হাউকাউ করে বলে উঠল, আয়েশা কই? একটু যদি বুদ্ধি থাকতো এই মেয়েদের। মা হওয়ার পর এতটা কেয়ারলেস, নিজে ঘুরছে আর আমাকে দিয়ে গেছে ট্যাপ রেকর্ডারে। আসার পর থেকে ব্যা ব্যা। কাব্য স্টেজে ফুল লাগাচ্ছিল, দূর থেকে শুনতে পেল কথা। ও ফুলের ডালা ডেকোরেশনের লোককে দিয়ে এগিয়ে এসে দাঁড়ালো ওনার সামনে। ভাইয়া, কোনো প্রবলেম? কাব্য বলতে বলতে বাচ্চাটার দিকে তাকালো। ভীষণ নিষ্পাপ মুখে কাঁদতে কাঁদতে এমন হাঁপাচ্ছে রীতিমতো, চোখ মুখ ফুলে গেছে একদম। বাচ্চার বাবা কাব্যকে দেখে নালিশের বালডিন একের পর এক ছুঁড়ে বললেন, ওর মাকে দেখছো? একটু খুঁজে বলবা দিশা কাছে। আমি থামাতে পারছি না, মনে হচ্ছে পাগল হয়ে যাব। কাব্য মৃদু হেসে বাচ্চাটার দিকে তাকালো। ওর পকেটে সবসময় 5 চকলেট থাকে। ও একটা 5 চকলেট বাচ্চাটার দিকে বাড়িয়ে দিয়ে বলল, চকলেট খাবা মামা? বাচ্চাটা চকলেট দেখে কান্না থামিয়ে ফেল চোখে কাব্যের দিকে তাকিয়ে রইল। কাব্য হাত বাড়িয়ে দিল। মামার কোলে আসবা, মজা দিব। বাচ্চাটা কাব্যের দিকে চেয়ে থাকলো অনেকক্ষণ, তারপর হঠাৎ করে ওকে অবাক করে দিয়ে কোলে ওঠার জন্য 2 হাত বাড়িয়ে দিল। কাব্য নিজেও অবাক হয়েছে সম্ভবত। পরপর হেসে সাথে সাথে সুন্দর বাচ্চাকে লুফে নিল নিজের কোলে। চকলেট ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও মজা। এত কাঁদছিলে কেন মামু? কান্না করা ভালো, গুড বয় না তুমি? বাচ্চার বাবা দিহান নিজেও অবাক হয়েছে, বললেন, কাব্য তোমাকে মনে হয় ওর ভালো লেগে গেছে। ও তেমন কারোর কোলে টোলে যায় না নর্মালি। বাঁচালে তুমি আমাকে ভাই। বাচ্চাকে কোলে নিয়ে দোলাতে দোলাতে বলল, আমি ওকে দেখে রাখছি, আপনি এনজয় করুন। দিহান যেন শান্তি পেলেন। কাব্য চলে যাবে বাচ্চাকে নিয়ে। হঠাৎ কি মনে করে দিহান পেছন থেকে ডাকলেন, শুনলাম তোমার বউয়ের নাকি একটা বাচ্চা মরে পেটে। কাব্য থমকালো, সাথে সাথেই পেছনে ফিরে তাকিয়ে কোলের বাচ্চার কপালে চুমু খেয়ে মৃদুস্বরে জবাব দিল,
হুম? বলেই বাচ্চাকে কোলে নিয়ে চুপচাপ চলে গেল। দিহান তাকিয়ে রইল কাব্যের যাওয়ার দিকে। কাব্যকে দেখে খারাপই লাগছে, কি বাচ্চা পেয়ে কদর নেই। আর কেউ বাচ্চা হারিয়ে অন্যের বাচ্চার মধ্যে নিজেরটা খুঁজে। স্নিগ্ধকে হলুদ লাগানোর সময় হয়ে এসেছে। স্টেজ সাজানো শেষ। ডেকোরেশনের লোকেরা কাব্যকে বলে চলে গেছে পেমেন্ট নিয়ে। ওদিকে কাব্য দিহানের বাচ্চাটাকে পুরোটা সময় কোলে নিয়ে হেঁটেছে, কাজও করেছে কোলে নিয়ে। এত কিছুর পরে ওর মুখে একটু বিরক্তির রেশ নেই। অবাক করা ব্যাপার হচ্ছে বাচ্চাটা খুব সুন্দর, কাব্যের সাথে মিশে গেছে। দেখে বোঝা যায় না ওদের আজকেই প্রথম দেখা হয়েছে। বাচ্চাটা খুব ফুর্তি আমোদে আছে মনে হচ্ছে। একবার কাব্যের গালে হাত বুলাচ্ছে তো আরেকবার কাব্যের ঘাড়ে মুখ গুজে চকলেট খাচ্ছে। স্নিগ্ধ গিয়ে স্টেজে বসেছে। কাব্য এক হাতে হলুদ এনে রাখলো টেবিলে। স্নিগ্ধ কাব্যের কোলে বাচ্চাকে দেখে জিজ্ঞাসা করলো। কার বাচ্চা এটা ভাইয়া? আয়শা আপুর। কাব্য জবাব দিয়ে আবারও কাজে লেগে গেল। শামীমা দূর থেকে কাব্যকে একটা বাচ্চা কুলে সমেত দেখছেন। বেচারির মা সুলভ মনটা হু হু করে উঠে, আবার দুই চোখ ওনার আবার টলমল করে উঠেছে। ছেলেটা কতটা বাচ্চা কাচ্চা ভালোবাসতো, আদর করতো। আজ সব ঠিক থাকলে মানুষের বাচ্চা কোলে রাখা লাগতো না ছেলেটার। অথচ এ রাফি, এদিকটা ফুল উল্টে গেছে, স্কচ টেপ দিয়ে একটা এদিকে। কাব্য চেঁচিয়ে ডাকলো কাউকে। কথা বলার মধ্যে হঠাৎ একটা মসৃণ মকমলে হাত কাব্যের বাহু আষ্টে পিষ্টে ধরে গায়ের সাথে মিশে গেল। কাব্য কথা থামিয়ে মাথা ঘুরিয়ে পাশে ফিরে তাকাতেই দেখে কুহু একটা শুভ্র রঙের হলদেটে মিশেলে শাড়ি পরে ঠিক কাব্যর বা পাশে মিশে দাঁড়িয়ে আছে। হাসি হাসি মুখে তাকিয়েছে কাব্যের মুখটার দিকে মাথা তুলে। কপালে টিপও দিয়েছে, আজ সেজেছে ভীষণ আদুরে ভাবে। কাব্য হা হয়ে পাশ ঘুরিয়ে সবটাই দেখে গেল অপলক। কুহু তাকিয়ে তাকিয়ে দেখছে কাব্যের ওই চাহনি। কাব্যের বুক কাঁপছে। কাব্য আলগোছে কুহুর মুখের দিকে ঝুঁকে চেয়ে থাকে। আশ্চর্যজনকভাবে ফ্যানের বাতাসও এদিকে আসছিল। তখন তাতে কুহুর চুল উড়ে উড়ে কাব্যের মুখের উপর পড়ছে। পুরোপুরি ফিল্মি একটা দৃশ্য। স্নিগ্ধ স্টেজে বসেছিল। ওদের এই চোখে চোখে চাওয়াচাই দেখে বেচারা দারুণ বিরক্ত হলো। বিরক্ত হয়ে ডাকলো চেঁচিয়ে। আহ, ভাইয়া ভাবি, আশিকি 2 মুভি প্লিজ নিজেদের রুমে দেখাও। হলুদ দিতে আসো এখন ভাইয়া। স্নিগ্ধের চেঁচানোতে সাথে সাথে কাব্য চোখ সরিয়ে নিল লজ্জায়। অপ্রস্তুত ভঙ্গিতে কুহুকে বাহু থেকে ঠেলে দিতে দিতে বলল। সর, সবাই দেখছে। কুহু শুনেও না। ও আরো শক্ত করে কাব্যের বাহাতটা চেপে ধরে বলল জেদ দেখিয়ে। দেখুক, আমার হাজবেন্ডকে আমি ধরেছি তো এত লজ্জা কেন পাচ্ছেন? সবসময় এই গুড বয়গিরি আমায় দেখাবেন না তো, বিরক্ত লাগে আমার। কাব্য ভ্রু কুচকে তাকালো। আমি গুড বয়? কুহু মুখ ভেঙচি দিয়ে কাব্যকে ঠেলে নিয়ে গেল স্নিগ্ধের কাছে। পরপর কাব্যকে ছেড়ে খানিকটা হলুদ আঙ্গুলে দিয়ে স্নিগ্ধের দুগালে চুইয়ে দিতে দিতে বলল। জিজুর গায়ে হলুদ লাগুক, বোনের শরীরে বিয়ের রং উপচে পড়ুক। স্নিগ্ধ মুখ সরিয়ে নিল। এটা শুনে কুহু, সরি ভাবি, আমি আগে তোমার ভাই হই। এই জিজু কি আবার? কুহু শুনে বলল। জিজু বলবো না, ভাই বলবো। তবে আগে মুখ ভরে আমাকে ভাবি ডাকটা শেখো। এই কুহু, সরি ভাবি, এটা শুনে শুনে আমি টায়ার্ড ভাই। স্নিগ্ধ লজ্জা পেয়ে গেল এবার। বিয়েটা করে ফাঁসিয়ে দিয়েছিস, সরি দিয়েছ একদম। অভ্যাস নাই, তাই সব গোলমাল ডাক হয়ে বেরোচ্ছে মুখ দিয়ে। কুহু মৃদু হেসে এবার কাব্যকে ঠেলে দিয়ে বলল। হলুদ লাগান ভাইকে, তারপর কথা আছে আপনার সঙ্গে, কুইক। কাব্য ভ্রু বাঁকালো। কি কথা? কুহু কাব্যকে ঠেলে দিতে দিতে বলল। আগে হলুদ লাগান, তারপর বলছি। কাব্য ছোট্ট শ্বাস ফেলে স্নিগ্ধের হাতের উপর সামান্য হলুদ লাগিয়ে দিয়ে বলল। বিয়ে কর, তারপর বলছ বউ কতটা প্যারা। স্নিগ্ধ হেসে উঠে বলল। আমি তো এই প্যারাই বুঝতে চাইছি ভাইয়া, তোমরাই দিলে না এত বছর। কাব্য স্নিগ্ধকে ভ্রু কুচকে দেখে পরপর সরে গেল। বাকিরা একে একে স্নিগ্ধকে হলুদ দিয়ে দিচ্ছে। কুহু এই ফাঁকে কাব্যের সামনে এসে দাঁড়িয়ে শাসনের স্বরে বলল। কথা আছে আপনার সঙ্গে, রুমে চলুন। কাব্য বাচ্চাটাকে ওর মায়ের কোলে রেখে এসেছে সবে। কুহুকে পথ আটকাতে দেখে জবাব দিল। কুহু মুখ ফুলিয়ে ছোট্ট শ্বাস ফেলে বলল। কাব্য কুহুকে সামনে থেকে সরিয়ে খাবার টেবিল সেট করছে, জবাব দিল। কংগ্রেচুলেশনস বাই দ্য ওয়ে। কুহু মুখ ফুলিয়ে ছোট্ট শ্বাস ফেলে বলল। তাহলে স্টোর রুমে চলুন। কাব্য কুহুকে সামনে থেকে সরিয়ে খাবার টেবিল সেট করছে, জবাব দিল। আমাদের রুমে মেবি খালার বাসা। স্টোর রুম কেন? কুহু এবার বিরক্ত হলো ভীষণ। শাসিয়ে উঠে বলল। আপনি যাবেন কিনা বলেন তো আগে। কাব্য থমকালো। কুহুর রাগ দেখে শেষ পানির গ্লাসটা টেবিলে রেখে বলল। চল। কুহু কাব্যের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো স্টোর রুমে। স্টোর রুমে ঢুকে সবার আগে কুহু কাব্যকে ভেতরে ঠেলে দিয়ে ছিটকিনি আটকালো রুমের। কাব্য ছিটকিনি দেখে সাথে সাথে তাজ্জব হয়ে বলল। তুই এসব করার জন্য আমাকে এখানে এনেছিস? সিরিয়াসলি? তুই এসব করার জন্য আমাকে এখানে এনেছিস? সিরিয়াসলি? স্টোর রুমে শেষ পর্যন্ত? চুপ, অশ্লীল পুরুষ। চুপ থাকতে এই নোংরা জায়গা কিছু করতে যাব কেন আমি?
বলেই কুহু কাব্যের দিকে এগুলো। কাব্য একদৃষ্টিতে অপলক তাকিয়ে রইল কুহুর মুখটার দিকে। কুহু এগিয়ে গিয়ে ভীষণ আসলে সে স্বামীর দুকাতে হাত জড়িয়ে গলা পেঁচিয়ে ধরে কাব্যের মুখের খুব খুব কাছে মুখে গিয়ে আনলো। কাব্য কুহুর দিকে স্থির তখনও চেয়ে আছে। কুহু ভীষণ নরম কণ্ঠে শুধালো, রাগ এখনো কমেনি? আর কি করতে হবে আমাকে? কাব্য শুনে সাথে সাথে কুহুর হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। কুহু এবার মেজাজ দেখে কাব্যের গলাটা আরো তীব্র অধিকার দেখিয়ে পেঁচিয়ে ধরে রাগী কণ্ঠে বলল, ছাড়বো না। কি করেন আজ আমিও দেখব। কাব্য কঠিন কণ্ঠে কুহুর হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করে মুখটা নামিয়ে বলল, কিছু করার নেই আমার আর, লিভ মি অ্যালোন। কাব্য কথাগুলো যত বলছিল কুহু তত শক্ত করে কাব্যের গলা পেঁচিয়ে ধরছে। কাব্য তবুও ভীষণ হম্বিতম্বি করছে। এবার কুহু ভীষণ রেগে গিয়ে এক হাতে শাড়ির আঁচল বুক থেকে নামিয়ে নিয়ে ফেলে দিল। কাব্য সেটা দেখে রীতিমতো তাজ্জব হয়ে একবার দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে ঠান্ডা স্বরে বলল, লাভ নেই কুহু, আমি গলবো না এবার, শাড়ির আঁচল ঠিক কর। কুহু শুনলই না, উল্টো কাব্যের দিকে আরো ঝুঁকে এসে ঘনিষ্ঠ একদম শক্ত করে একটা চুমু গেঁথে দিল কাব্যের ডান গালে। কাব্য এতে একদম মূর্তি হয়ে গেল, স্থির তাকিয়ে রইল সামনে। কুহু কাব্যের গালে নাক ঘষতে ঘষতে নিভু আওয়াজ চোখ বন্ধ করে বলে যায়, সিডিউস হবেন না? আমিও দেখব কেমন পুরুষ আপনি। আজ রাতে আপনার ধৈর্যের মহা পরীক্ষা নেব। দেখব আমি কেমন পাশ করেন আপনি। তুই আমার বাচ্চার খুনি কুহু, আমার এক জীবন আমি তোকে কখনোই মাফ করবো না। কাব্য কুহুর দু হাত ধরে দেয়ালের সঙ্গে চেপে রেখেছে। কুহু অবিরাম মাথাটা নিচু করে কাঁদছে। আজ কাব্যের চোখেও জল, হৃদয় আহত, ক্ষতবিক্ষত। কাব্য এক হাতে নিজের চোখে জল মুছে ফেলল। কুহু থামে, কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। পাগলের বেশে কাব্যের গলা জড়িয়ে ধরে আবারও মাফ চাইতে গেল। কাব্য ও দিল না ধরতে, দ্রুত ওকে ছেড়ে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে গেল ঘরটা থেকে। পাগল অস্থির কুহু মাটিতে পড়ে যায়, মাটি খামচে চিৎকার করে ডাকে, কাব্য, কাব্য ভাই। টিং টিং টিং। অ্যালার্মের শব্দে কুহুর কানে বাজতে কুহু আচমকা চোখ খুলে তাকালো। কাঁপতে কাঁপতে ধীরে ধীরে চোখ খুলে বুঝতে চাইলো ওই মুহূর্তে আছে কই। আশেপাশে দেখে অনেকক্ষণ পর বুঝতে পারলো কাব্যের রুমেই আছে, কাব্যের বিছানাতেই ঘুমোচ্ছে। এতক্ষণ যা দেখছিল সব স্বপ্ন ছিল। কুহু পাগলের বেশে ধীরে উঠে বসলো বিছানাতে। মাথার চুল বড্ড এলোমেলো, একটা ক্লিপ দিয়ে পুরোটা চুল আটকালো আনাড়ি হাতে। হঠাৎ বালিশের দিকে চোখ গেলে দেখে বালিশটার একাংশ বেশ ভেজা। ঘুমের মধ্যেও কাঁদছিল নাকি ও, কি জানি। কুহু আশেপাশে তাকালো। রাত এখন। কাব্য ভাই কি বাসায় নেই? রুমেও তো নেই। কুহু চোখ কুচকে খুঁজতে খুঁজতে উঠে দাঁড়ালো। একের পর এক পুরো রুম খোঁজার পর হঠাৎ বারান্দায় এসে দেখতে পেল কাব্য উল্টে ফিরে দোলনায় বসে আছে। কুহুর জানে যেন পানি এলো এতক্ষণে। স্বস্তির শ্বাস ফেলে মাথাটা কাত করে হালকা হেসে দৌড়ে এগিয়ে গিয়ে সোজা কাব্যকে পেছন থেকে গলাটা জড়িয়ে ধরে ওর ঘাড়ের এক পাশে মাথাটা রাখলো। আচমকা কাব্য কাউকে এতটা পাশে কাছে দেখে স্তম্ভিত হয়ে গেল। ঘাটটা পাশ ফিরিয়ে দেখে ওর পাগলাটে বউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরে চোখ বুজে ভারী মাথাটা হেলিয়ে দিয়েছে। কুহুকে দেখেছে কাব্য, সাথে সাথে হাতের আল্ট্রাসাউন্ড রিপোর্ট লুকিয়ে ফেলতে ফেলতে গলা পরিষ্কার করে বলল, তুই ঘুম শেষ? কুহু চোখ বুজে মাথা এলিয়েছিল কাব্যের ঘাড়ের উপর। হঠাৎ কেন যেন সন্দেহ লাগলো কাব্যর কণ্ঠ শুনে। ও ছেড়ে দিল কাব্যকে সাথে সাথে। তারপর সোজা ওর সামনে এসে দাঁড়িয়ে কাব্যকে দেখে বলল, আপনার গলা কাঁপছে কেন? কাব্য থামে, চোরের মতো মুখ লুকিয়ে জবাব ছুড়ল। কই, কাঁপছে না। কুহু এগিয়ে এলো, ভ্রু কুচকে বাজ পাখির মতো কাব্যের ঠিক সামনে এসে দাঁড়িয়ে চোখের ভেতরটা অবধি দেখার চেষ্টা করলো। পরপর হঠাৎ থমকালো, আশ্চর্য হয়ে বলল, আপনার চোখে পানি কেন? কাব্য সাথে সাথে চোখ মুছে উঠে দাঁড়িয়ে গেল। কুহুর থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাড়াহুড়ো করে স্যান্ডেল পায়ে পড়তে পড়তে বলল, না, চোখে কিছু পড়ছে, তাই ঘুমাবি, চল। কাব্য এইভাবে চোরের মতো চলে যাচ্ছে। কুহুর সাথে সাথে আটকালো কাব্যের হাত ধরে, পেছন থেকে আটকে ধরে শীতল কণ্ঠে বলে বসলো, কাঁদছিলেন কেন কাব্য ভাই? আমাকে বলা যায় না? কাব্য থামলো। কুহুর এমন শীতল স্বরের প্রশ্নে অন্যদিকে চোখ ফিরিয়ে ঢোক গিলে পড়ল। পুরুষরা কাঁদে না। কুহু মৃদু হাসলো এ যাত্রায়। মলিন হেসে কাব্যকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে মুখ ঘষে আস্তে করে বলল, পুরুষরা কাঁদে না বুঝলাম, স্বামীরাও কি কাঁদে না? বা প্রেমিকরা কাঁদে না? কাব্য বহু কষ্টে নিজের সামলে কুহুকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে জবাবে বলল, ঘুমাবি, চল। কাব্য ওকে টেনে ধরতে নিলেই কুহু কাব্যের দু হাত ধরে আটকে দিল। কাব্য কুহুর চোখের দিকে তাকালো, দুজনার চোখে চোখে মিলল। কুহু কাব্যকে টেনে এনে দোলনায় আবারও বসালো। কাব্য দোলনায় বসে কুহুর মুখের দিকে তাকিয়ে আছে। কুহু দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বসে থাকা কাব্যের সমান লম্বায়। কাব্য মাথা তুলে ওর মুখের দিকে চেয়ে সাথে সাথে চোখ সরিয়ে নিল। কুহু যেভাবে তাকিয়ে আছে কাব্য বেশিক্ষণ নিজেকে সামলাতে পারবে না। আজ কাব্য চোরের মতো মুখ লুকাচ্ছে। কুহু দিল না এইবার আর।
আলগোছে কাব্যের মুখটা দুহাতে তুলে নিজের চোখের সামনে ধরল। কাব্য তাকাচ্ছে না একবারও, অন্যদিকে চোখ ফিরিয়ে আছে। ওর চোখ দুটো খুব কষ্টে কান্না আটকে রেখেছে। কুহু ডাকে ভীষণ নরম কণ্ঠে, আদর ঠেলে। তাকান, তাকান আমার দিকে। কাব্য তাকাচ্ছে না, ঢোক গিলে মুখটা ছাড়িয়ে নেবার চেষ্টা করলো কুহুর থেকে। কুহু ছাড়ল না, কাব্যের কপালে চুমু খেয়ে আবার ওর মুখের দিকে তাকিয়ে ভীষণ আদুরে কণ্ঠে বলল, কষ্ট পাচ্ছেন? হুম, বলে কি হয় আমায়? পুরুষত্ব চলে যায়? হ্যাঁ, আমার কাছে কান্না লুকিয়ে কিসের পুরুষত্ব প্রুভ করবেন আপনি? কাব্য তাকালো এবার কুহুর দিকে। ওর চোখ তখনও টলমলে। কুহু দুহাতে কাব্যের চোখ মুছে দিয়ে আবারও মুখটা ধরে বাচ্চাদের মতো বলল, আমাকে বলুন কি কষ্ট, অভিযোগ করুন প্লিজ, আমার নামেই হোক, তাও করুন, আমি বলছি করুন। কাব্য চুপচাপ অনেকক্ষণ তাকিয়ে থাকলো কুহুর চোখের দিকে। কুহুর চোখে অনেকটা আশকারা লাই দিচ্ছে কাব্যকে। কাব্য ওর চোখের ভেতরটা দেখে অনেকক্ষণ পরপর গলা কেঁপে বলল, কোনো অভিযোগ নেই আমার তোর উপর। তাহলে কার উপর বলুন না? কুহু বাচ্চাদের মতো কাব্যের মুখটা দুহাতে তুলে ধরে জানতে চাইলো। কাব্য মলিন হাসলো, আঙ্গুল দিয়ে কপালে দাগ কেটে বলল, এই 4 আঙুলের কপালের উপর। কুহু শুনলো, মলিন হেসে কাব্যের চোখের দিকে তাকিয়ে রইল। পরপর কাব্যের কপালে ঝুঁকে এসে চুমু খেলো। কাব্য সাথে সাথেই চোখটা আরামে বুজে নিল। কুহু সরে এসে বলল, কতটা কষ্ট লুকিয়ে রেখেছেন এই বুকে, বলা যাবে আমায়? কাব্য স্রেফ তাকিয়ে থাকলো, কথা বলার শক্তি হারিয়েছে ও। গলায় এত মাসের সমস্ত কষ্ট দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে বারবার, অথচ কাব্য দিচ্ছে না সেটা। কাব্য মুখটা সরিয়ে নেওয়ার চেষ্টা করতে কুহু আবারও চেপে ধরে বাচ্চাদের মতো বলল, বলুন না প্লিজ, কেন লুকাচ্ছেন? কি লাভ লুকিয়ে, আমি বলছি বলুন। কাব্য কুহুর মুখের দিকে তাকিয়ে রইল। কুহুর চোখে হঠাৎ জল টলমল করে উঠে। কাব্য ওর টলমলে নেশালো চোখের দিকে চেয়ে কি যেন হয়ে গেল। মলিন কণ্ঠে জবাব দিল, ভাগ্যের উপর। তোর কি এখন বিশ্বাস হয় আমি কাব্য তোকে ভালোবাসি? কুহু চুপচাপ কাব্যের দিকে তাকিয়ে রইল। পরপর এক বাক্যে জবাব দিল। হ্যাঁ, বিশ্বাস হয়। কাব্য হাসলো, মলিন হেসে অসহায় কণ্ঠে জবাব দিল, জানিস, আমি তোর দেহের সমস্ত আঘাত মেনে নিয়েছিলাম। তোর এত ঘেন্না অব্দি তোর প্রতি আমার ভালোবাসা এক ফোঁটা নড়চড় করতে পারিনি। কিন্তু কুহু আশকারা দিল, জানতে চাইল। কিন্তু কাব্যের গলা কেঁপে উঠে থরথরিয়ে। তুই ওই দিন রাতে আমার ছোঁয়া আমার ভালোবাসাকে যে নোংরা বললি, আমার এখনো না এটা মনে হলে কেমন অস্থির লাগে। আমি ওই দিন তোকে ছুঁয়েছিলাম কুহু। কতটা আবেগ আমি তুই দুজন ওই রাতে দেখিয়েছি, তুই জানলি না। এমন একটা রাতের পর কাব্য হা করে শ্বাস নিল, চোখের পানি ও টলমলিয়ে উঠে। কাব্য দিল না তা গড়িয়ে পড়তে। কুহু কাব্যের মুখটা আরো ভালো করে দুহাতে ধরে। তারপর কাব্য থামলো, পরপর ঢোক গিলে অসহায় কণ্ঠে বলে উঠল, আমি তোকে যতটা না ভালোবেসেছি, ওই একটা রাতের পর আমি নিজেকে তার থেকে বেশি ঘেন্না করতে শুরু করেছিলাম। বারবার মনে হচ্ছিল আমি নিজেকে আজ কোথায় দাঁড় করিয়ে রেখেছি তোর সামনে। কাব্য থামে, কুহুর থেকে চোখ ফিরিয়ে নামিয়ে নিল। তাকাবার সাহস নেই ওর ওই দুই চোখে। কুহু চুপচাপ তাকিয়ে থাকলো কাব্যের রক্তিম পুরুষালী মুখটার দিকে। একটা মানুষের মুখে এতটা মায়া কিভাবে সম্ভব? কুহু আবেশিত হলো, পরপর এগিয়ে আসলো, আস্তে করে কাব্যের ঠোঁটে নিজে থেকেই চুমু খেলো একটা। কাব্য চোখ বুজে ফেলে, চোখ থেকে এক ফোঁটা জল গড়ায়। এতক্ষণে আলগোছে এই ঠোঁট চুমু, এটা কামনা নয়, ছিলই না। অনেকক্ষণ পর কুহু সরে এলো। কাব্যের পুরুষালী খসখসে মুখটা দুহাতে ধরে ভীষণ আবেগ করে বলল, আমি সরি। কাব্য ঢোক গিলে একটা। কুহু তারপর কাব্যের গালে আবারও চুমু খেলো, পরপর বলল, আপনাকে অবিশ্বাস করার জন্য সরি। কাব্যের বুকটা ধুকপুক করে ওঠে। কুহু তারপর আবার কাব্যের কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আপনাকে ভালোবেসেও সব ভুলে যাওয়ার জন্য সরি। কাব্য থমকায়, আবেশে কুহুকে দুহাতে ধরে ফেলে খামছে। কুহু কাব্যের কপালের এলোমেলো চুল সরিয়ে সেখানেও চুমু খেলো, ঠোঁট দাবিয়ে চুমু খেয়ে বলল, এই 4 আঙুলের কপালে আমার 1000 চুমু পড়ুক কাব্য ভাই, আমি কুহু আপনার কপালের সুখ হই আজ থেকে। প্রমিস, আর কখনো মনে করতে দিব না যে আপনার এই 4 আঙুলের কপালে সুখ নেই, কখনো না। কাব্য চোখ বুজে কুহুকে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে ওর ঘাড়ে মুখ গুজে ফেলে। কুহুর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। ও কাব্যকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলে, ওই রাতে আমি সব জ্ঞানে ছিলাম না কাব্য ভাই, আজ তো আছি। কাব্য বুঝে কুহু কিসের ইঙ্গিত দিচ্ছে। কাব্য মলিন হাসলো, কুহুকে ছেড়ে দিয়ে মুখ লুকিয়ে বলল, তোর শরীর সুস্থ না, ঘুমানো উচিত। কুহু থামে, কাব্যের হাতটা ধরে ফেলে কম্পিত কণ্ঠে বলে, আপনাকে না পেলে মনে হবে আমি কুহু পুরোটাই খালি, অসম্পূর্ণ। একটা বছর কাব্য ভাই, একটা বছরের দূরত্ব আমি মেটাতে চাইছি। কাব্য তাকিয়ে থাকলো, বুঝতে পারে কুহু কি বোঝাতে চাইলো। কুহু থামলো, পরপর কাব্যের হাতটা ধরে জানতে চাইলো। একটা কথা জিজ্ঞেস করি? কাব্য থামে, কে? কুহু কাব্যের হাতটা ধরলো দুহাতে, পরপর ওর চোখের দিকে চেয়ে টলমলে চোখে জানতে চেয়ে বলল,
আপনার একবারও মনে হয়েছে আমাদের বাচ্চার খুনি আমি? সত্যি বলবেন কিন্তু। কাব্য আশ্চর্য হয়ে চেয়ে থাকে। পরপর কুহুকে টেনে এনে নিজের বুকে ফেলে ওর চুল দুহাতে গুছিয়ে দিতে দিতে বলল। একবারও না, নট ইভেন এ সিঙ্গল টাইম। কুহু অমনি যেন শান্ত হয়ে গেল এটা শুনে। কাব্যের বুকের সাথে মিশে চোখ বুজে ফেলে আনন্দে স্বস্তিতে। কাব্য বলে যায়, আমি যে কুহুকে চিনি, আমি জানি ও মা হিসেবে চূড়ান্ত ভালো। সে আমাকে ঘৃণা করলে আমার বাচ্চাকে কিছু করবে না। কুহু চূড়ান্ত অবাক হয়ে কাব্যের মুখের দিকে তাকালো। কাব্য দুহাতে কুহুর চুল গুছিয়ে দিয়ে বলল। সিয়ামের একটা মেসেজ এসেছিল আমার কাছে। কুহু আতকে উঠে। কি মেসেজ? কাব্য ওর ফোনটা এনে কুহুকে দেখালো। কুহু দেখে ওইখানে সিয়ামের সাথে কুহুর সেদিনের হসপিটালের ছবি এডিট করা, অনেকটাই ক্লোজ দেখাচ্ছে দুজনকে। সাথে নিচে লেখা, মরা বাচ্চার জন্য শুভকামনা। কুহু সাথে সাথে ভয়ার্ত চোখে কাব্যের দিকে তাকালো। আমি বিশ্বাস করুন, আমি ওই দিন সিয়াম আমার কাছে এসেছিল, বলেছে উর্মি প্রেগনেন্ট। আপনি আপনার বাচ্চা। আমি সব বিশ্বাস করলেও এটা বিশ্বাস করতে পারিনি কেন যেন। আমি চলে এসেছিলাম ওখান থেকে। ও আমার কান ভাঙানোর চেষ্টা করেছে, পারেনি। আপনি বিশ্বাস না হলে শার্লিনকে জিজ্ঞেস করতে পারেন, ও ছিল আমার সাথে। কাব্য কুহুকে অস্থির হতে দেখে ফোনটা ফেলে এগিয়ে এসে ওর মুখটা দুহাতে ধরে বলতে থাকে। শ্, শ্, শান্ত হও। আমি কিছু বিশ্বাস করিনি এসবের। কাব্য দুহাতে কুহুকে ধরে এবার নিজের বুকের সাথে মেশায়। কুহু ভীষণ অস্থির। কাব্যের টি শার্ট খামচে ধরে বলল। না, সত্যি বলুন প্লিজ, আমি এক্সপ্লেইন করব। কাব্য একসময় কুহুর মাথায় চুমু খেয়ে মলিন কণ্ঠে বলে। যে জিনিসটার কারণে আমি নিজেই ভুক্তভোগী, সেটাতে আমি তোকে কি ভোগাবো কুহু? কুহু বুঝে না কাব্যর কথার অর্থ। বুক থেকে মাথা তুলে কাব্যের মুখের দিকে তাকালো। হুম। কাব্য বড্ড নরম কণ্ঠে জবাব দিল। আমি সিয়ামের কথা বিশ্বাস করিনি। বাইরের মানুষের থেকে বড় আমার নিজের বিশ্বাস। আর আমি তোকে এক জীবনে কোনোদিন অবিশ্বাস করিনি, এক সেকেন্ডের জন্যও না। কুহু ফ্যাল করে কাব্যের মুখটার দিকে তাকিয়ে থাকলো। চোখের সামনে পর্দার ন্যায় ভাসতে লাগে গত 1 বছরে কাব্যকে কতটা অবিশ্বাস করেছে, কিভাবে অবিশ্বাসের কারণে অপমান করেছে, ভেঙেছে এই পুরুষকে আগাগোড়ায়। কুহুর অপরাধ বোধে মাথাটা ছিঁড়ে যেতে লাগলো। বুকটা যেন কেউ ভারী পাথর চেপেছে। কাব্যের দিকে তাকিয়ে থাকতে থেকে হঠাৎ ও ডুকরে কেঁদে ওঠে। কাব্য বুঝে নেয় কান্নার কারণ। ওদিকে কুহু পাগলের মতো কাব্যে চোখে মুখে চুমুকে কাব্যের ঘাড়ে মুখ গুজে কেঁদে ফেলে ডুকরে। কাব্য বুঝে নাও কেন কাছে। কাব্য দুহাতে নিজের সাথে আগলে নিল। কেন যেন কুহুকে কাঁদতে দিল ওর বুকের উপরে। কুহু কাঁদতে কাঁদতে কাব্যের ঘাড়ে মুখ গুজে ফুপাচ্ছে এখন। কাব্য ওর চুল গুছিয়ে দিয়ে বলল। কান্না শেষ? আরো কাঁদবি? কুহু কাব্যের শার্ট 5 আঙ্গুলের মুঠোতে মুচড়ে ধরে। আপনি এত ভালো কেন কাব্য ভাই? এত কিছুর পরেও এতটা ভালোবাসেন কেন? আমি যোগ্য না আপনার ভালোবাসা পাবার, পুরো ইউজলেস আমি। কাব্য মৃদু হাসে। জবাবটাও দিল ভীষণ আস্তে ফিসফিস করে। ইউ ফল ফার্স্ট, বাট আই ফল হার্ডার। কুহু কাব্যের ঘাট থেকে মাথা তুলে ওর মুখের দিকে ফ্যাল চোখে তাকিয়ে থাকলো। কাব্যের ঠোঁটে হালকা একটা হাসি। কুহুও পরপর ওর হাসি দেখে হেসে উঠে কাব্যের গলাতে আবারও মুখ গুজে আরাম করে শ্বাস নিল। কাব্য হাসলো পাল্টা। বহুদিন পর নিজেদের মান অভিমান কেটেছে এই দম্পতির। দুজনের মনে এখন শুধু প্রশান্তি আর সুখ সুখ। কাব্যের বোধ হলো কুহু বোধহয় আজ ঘরেই যাবে না। কোলে চেপে ঘাড়ে মুখ গুজে আছে সেই কখন থেকে। আর একটু পরপর কাব্যের গালে মুখে চুমু খাচ্ছে। কুহুর এমন পাগলামি দেখে কাব্য হাসলো কেন যেন। রাত হচ্ছে তাই ওকে ওভাবে সোজা পাজা কোলে তুলে নিতে কুহু কাব্যের গলা জড়িয়ে ধরে ভীষণ রকম আকৃষ্ট হয়ে কাব্যের মুখের দিকে অপলক তাকিয়ে রইল শুধু। কাব্য চুপচাপ কুহুকে বিছানায় শুইয়ে দিয়ে ওর চুল গুছিয়ে বলল। ঘুমা। কুহু কাব্যের গলা তখনও ছাড়েনি, বলল। আপনি ঘুমাবেন না? কাব্য নরম কণ্ঠে ওর কপালে চুমু খেয়ে জবাব দিল। কাজ আছে আমার, করে আসি। ভীষণ আদুরে কণ্ঠে যেন অনুমতিটা চাইল। কুহু হাসলো। কাব্যকে টেনে এনে ঠোঁট উল্টে বলল। কি কাজ? পড়াশোনা তো শেষ আপনার। কাব্য কুহুর ওভাবে টেনে আনাতে ওর উপরেই শুয়ে গেল। এবার জবাব দিল রয়ে শুয়ে। ন্যাশনাল ফুটবল টিমে জয়েন হয়েছে। ফুটবলার হবেন আপনি? কুহু অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে জানতে চাইল। কাব্য হাসলো, মাথা নাড়ল। কুহু আবারও অবাক কণ্ঠে বলল। আর আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি? কাব্য ঠান্ডা স্বরে জবাব দিল। ওটা থাকবে অল্টারনেটিভ হিসেবে, আপাতত ফুটবলার হই। কুহুর প্রশ্নের ঝুলি শেষ হয়নি এখনো, আবারও বলে। আপনি কি সেলিব্রিটি হতে পারবেন তাহলে? কাব্য জবাব দিল। ভালো খেলে তো হব। কুহু আবারও জানতে চেয়ে বলল। তার মানে আমি সেলিব্রিটি বউ হব? সবাই আমাকে দেখে বলবে ওটা ফুটবলার কাব্যের বউ। ওয়াও! কাব্য হেসে ফেলল অমন প্রশ্নে। কুহুর কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। কি বাচ্চাও প্রশ্ন। আর হ্যাঁ, বলতে পারে
যদি সেলিব্রিটি হই। কুহু খুশি হয়ে গেল একদম। কুহু কাব্যের গলাটা জড়িয়ে ধরে আরো ভালো করে বলল, আচ্ছা, তখন এসব মহব্বত থাকবে তো? এইভাবে আমার এই সাধারণ ঘরের স্বামী কাব্যর মতো সেলিব্রিটি কাব্যের ভালোবাসা কি একই থাকবে? কাব্য ভ্রু বাঁকায়। তোর কি মনে হয়? কুহু হাসে কাব্যের গালে চুমু খেয়ে বলল। থাকবে, আমি জানি। কাব্য হেসে ফেলল। কুহুর কপালে গালে চুমু খেয়ে টিস করে বলল, আজ অনেক চুমু খেয়েছে সারাদিনে। গুণ রাখছে কিন্তু। শরীর সুস্থ হলে সবকিছু সুদে আসলে ফেরত নেব। কুহু লজ্জা পেয়ে মাথাটা নামিয়ে নিল। পরপর কাব্যের লজ্জার মাথা খেয়ে আস্তে করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।